আচ্ছা, আমি রেকর্ডটা অন করছি। আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। ইলেকট্রনিক প্রজেক্ট, বেসিক্যালি আমরা এখানে আমার আন্ডারে যে তিনটা প্রজেক্ট গ্রুপ আছে, তাদের তিনটা প্রজেক্ট গ্রুপের কাজই হবে ইলেকট্রনিক প্রজেক্ট কমপ্লিট করা, ইলেকট্রনিক বেসড যে প্রজেক্ট আছে সেটা করা, এবং সেটার জন্য যে টাইম লাইন অথবা যে টু ডু আছে সেই টু ডু গুলো হচ্ছে এরকম। ফার্স্ট অফ অল, আমি আপনাদের 7 দিনের সময় দিব ইলেকট্রনিক প্রজেক্টের নাম সিলেকশনের জন্য। ঠিক আছে, আপনারা 7 দিন সময় পাবেন। নিজেরা প্রজেক্ট গ্রুপে যে তিনজন আছেন সেই তিনজন আপনারা নিজেরা আলোচনা করে, ইন্টারনেট সার্ফ করে, যারা আপনাদের সিনিয়র ব্যাচে আছে কিংবা আপনাদের সহপাঠী যারা আছে তাদের সাথেও আলোচনা করে ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট করবেন। করার পরে 7 দিন পরে আমাকে জানাবেন যে স্যার আমরা এই 4টা ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট করেছি, অথবা 3টা ইলেকট্রনিক প্রজেক্ট, টেন্টেটিভ ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট করেছি। এর মধ্য থেকে 3টা অথবা 4টার মধ্য থেকে আমি একটা ফাইনালি সিলেক্ট করে দিব। ঠিক আছে, যেটা ফিজিবল হবে, যেটা ভালো হবে সেটা আমি সিলেক্ট করে দিব। সেটার জন্য আপনারা 7 দিন সময় পাবেন। যে ইলেকট্রনিক প্রজেক্টটা আপনারা সিলেক্ট করলেন সেই ইলেকট্রনিক প্রজেক্টটা তৈরি করার জন্য আপনারা 1 মাস সময় পাবেন। আমি যে টাইমলাইনটা দিয়েছি এই টাইমলাইনটা মূলত হচ্ছে 3 মাসের টাইমলাইন, অর্থাৎ 3 মাসের মধ্যে আমরা আইডিয়ালি, আদর্শভাবে আমরা যদি কমপ্লিট করতে চাই উইদিন 1 সেমিস্টার, তাহলে এই 4 মাসের সেমিস্টারে আমাদের যদি সাথে কোনো থিওরি কোর্স থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই মেইন কাজগুলো 3 মাসের মধ্যে শেষ করতে হবে। সেজন্য আমি কাজগুলোকে এভাবে ভাগ করেছি, এবং এটা হচ্ছে 11.5 বছরের আমার অভিজ্ঞতা বলে যে কেউ যদি এইভাবে কাজ করে তাহলে 3 মাস 4 মাসের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হওয়া খুবই পসিবল, খুবই পসিবল। ঠিক আছে, এবং এটা ইম্পসিবল নয় এবং খুব কঠিন কাজও নয়। আমাদের কাজগুলো মূলত যেটা আছে সেটাকেই আমি বিভিন্ন টাইমলাইন দিয়ে ভাগ করেছি। কাজগুলো আমি প্রথমে বলি, দেন আমি টাইমটা দেখাই। প্রথমেই বলেছি যে ইলেকট্রনিক প্রজেক্টের নাম সিলেক্ট করা, একটু গো থ্রু করা, ইন্টারনেট সার্ফ করে একটু চেক করা যে কোনটা ভালো হয়, কোনটা করা যায়, কোনটা আমাদের পক্ষে সম্ভব, কোনটা করলে ভালো একটা প্রসপেক্ট আছে, আমরা ইলেকট্রনিক সম্পর্কে জানতে পারবো, নিজেরা কিছুটা শিখতে পারবো। এই ধরনের ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড এবং খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং স্টুডেন্টরা বলে সবচেয়ে কঠিন কাজ, সেটা হচ্ছে হার্ডওয়্যার তৈরি করা, অর্থাৎ ইলেকট্রনিক প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। দেন আমরা বুক চ্যাপ্টার তৈরি করা। হার্ডওয়্যার তৈরি করার চেয়েও বেশিরভাগ স্টুডেন্টরা বলে যে বুক চ্যাপ্টার তৈরি করা ওদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়, কেননা বুক চ্যাপ্টারটা ইংলিশে তৈরি করতে হয় এবং নিজেদের তৈরি করতে হয়, এবং সেক্ষেত্রে কোনো বাধা ধরা বই কিংবা রিসোর্স নেই বলে স্টুডেন্টদের কাছে এটা খুবই কঠিন বলে মনে হয়। ঠিক আছে, লাস্ট যে কাজটা সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা। বই যেটা আছে বই থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, দেন কি হবে, বইটা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি হয়ে গেল, দেন আমরা ডেমো প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার হব। ডেমো প্রেজেন্টেশন কেন বলছি, কেননা এখানে কোনো ভাইভা বোর্ড থাকবে না, এখানে শুধুমাত্র প্রজেক্ট স্টুডেন্টরা থাকবে এবং সুপারভাইজার থাকবে। সুপারভাইজার স্টুডেন্টদের একটা ডেমো প্রেজেন্টেশন নেবেন, অর্থাৎ ফাইনাল প্রেজেন্টেশনের জন্য স্টুডেন্টরা তৈরি কিনা সেজন্য উনি একটু টেস্ট করবেন। যদি ডেমো প্রেজেন্টেশনে স্টুডেন্টরা উতরে যায় তবেই সুপারভাইজার ফাইনাল প্রেজেন্টেশনের জন্য একটা দিন ধার্য করবেন। এমন অনেক হয়েছে, যেমন আমি রিসেন্টলি 47 গ্রুপ বির একটা প্রজেক্ট করিয়েছি যাদের আমি 4বার ডেমো প্রেজেন্টেশন নিয়েছি, স্টিল আমি স্যাটিসফাইড ছিলাম না, কিন্তু তারপরও স্টুডেন্টরা যেহেতু জোরাজুরি করছিল, চাপাচাপি করছিল, তারপরও আমি দিতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, এরকম ডেমো প্রেজেন্টেশন অনেকগুলো হওয়ার পর ফাইনালি সুপারভাইজার যদি স্যাটিসফাইড হন যে এই প্রজেক্ট গ্রুপটা ফাইনাল প্রেজেন্টেশন ফেস করার জন্য তৈরি,
কেবলমাত্র তখনই তিনি ফাইনাল প্রেজেন্টেশনের জন্য দিন ধার্য করেন। দেন যেটা হবে, ফাইনাল প্রেজেন্টেশন হয়ে যাওয়ার পরে হোপফুলি ভাইভা বোর্ড যেটা থাকে তারা যদি স্যাটিসফাইড হন, তখন সুপারভাইজারকে তারা কনসেন্ট দেন যে হ্যাঁ ঠিক আছে আপনার প্রজেক্ট গ্রুপ পাস করেছে, এবং ভাইভা বোর্ড তারা প্রত্যেক স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য গ্রেড দিয়ে দেন। সুপারভাইজারের গ্রেড দেওয়ার কোনো সুযোগ থাকে না। ভাইভা বোর্ড যে গ্রেড দিবে সেটাই হচ্ছে স্টুডেন্টের অর্জিত গ্রেড। সুপারভাইজারের বলারও কিছু নাই, সুপারভাইজারের গ্রেডও দেওয়ার কিছু নেই, সম্পূর্ণটা ডিটারমাইন করবে ভাইভা বোর্ড। অর্থাৎ প্রজেক্ট গ্রুপ পাস করবে ফেল করবে কত গ্রেড পাবে এটা এন্টায়ারলি ডিপেন্ড করছে ভাইভা বোর্ডের উপরে। তাহলে সুপারভাইজারের ভূমিকা কি? সুপারভাইজারের ভূমিকা হচ্ছে প্রজেক্ট স্টুডেন্টদেরকে তৈরি করা। ঠিক আছে, হোপফুলি ফাইনাল প্রেজেন্টেশনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর যে প্রজেক্ট বইটা সুপারভাইজার ওকে করে দিয়েছেন সে বইটা বাইন্ডিং করে নিয়ে আসতে হবে, রেক্সিনে বাধাই করে নিয়ে আসতে হবে। দেন প্রজেক্ট ফিজ সাবমিট করে ডিপার্টমেন্টে জমা দেওয়ার পরে প্রজেক্টটা অর্থাৎ হার্ডওয়্যার যেটা আছে সেই হার্ডওয়্যারটা জমা দেওয়ার পরে কাজটা শেষ, প্রজেক্টের কাজটা শেষ। তারপরে সুপারভাইজার রেজাল্ট সাবমিট করবেন, প্রজেক্টের রেজাল্ট সাবমিট করবেন, দেন ট্যাবুলেশনের কাজ শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মেইনলি কি কি কাজ রয়েছে। অর্থাৎ এই যে আমরা প্রজেক্টের জন্য 5.75 ক্রেডিট আমরা করছি, এই 5.75 এর কাজ কি কি সেটা আমরা বললাম। বুঝতেই পারছেন প্রজেক্টের জন্য বেসিক্যালি 0.75 থাকে, যেটা হচ্ছে EEE 300 কোড, আর আরেকটা হচ্ছে থিসিস EEE 400। এটার জন্য কিন্তু 5 ক্রেডিট অ্যাসাইন করা, তার মানে প্রজেক্ট এবং থিসিস মিলে টোটাল ক্রেডিট হচ্ছে 5.75। 5.75 মানে দুইটা থিওরি কোর্সের ইকুইভ্যালেন্ট, তার মানে পরিশ্রমও কিন্তু দুইটা থিওরি কোর্সের সমান করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা টাইম স্প্যান নিয়ে আলোচনা করি, অর্থাৎ কতটুকু সময় আমাদের ব্যবহার করতে হবে, কিভাবে আমরা কাজ করব সেটা নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই বলেছি ইলেকট্রনিক প্রজেক্ট সিলেকশনের জন্য 7 দিন পাবেন। ইন্টারনেট সার্ফ করে কথা বলে অন্যান্য ব্যাচের স্টুডেন্টের সাথে কিংবা আপনার সিনিয়র ব্যাচের রানিং ব্যাচের স্টুডেন্টের সাথে কথা বলে আপনারা 3 থেকে 4টা টেন্টেটিভ প্রজেক্ট টপিক সিলেক্ট করে আমাকে দিবেন উইথ দ্য লিঙ্ক, মানে যেখান থেকে আপনি সার্ভ করেছেন, যেখান থেকে আপনি রিসোর্স গুলো দেখেছেন সেটা সহ আমাকে দিবেন। দেওয়ার পরে আমি একটা সিলেক্ট করে দিব, একটা ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট করে দিব। এই ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট হওয়ার পর আপনারা 1 মাস সময় পাবেন সেই হার্ডওয়্যার তৈরি করার জন্য। ইলেকট্রনিক প্রজেক্টটা দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর আমরা কাজ শুরু করব হচ্ছে প্রজেক্ট বইয়ের। প্রজেক্ট বইয়ের কাজ কিভাবে করব সেটাও আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব। প্রজেক্ট বইয়ের কাজটা আসলে একটু কঠিন এবং এখানে আসলে অনেক ধৈর্য দিতে হয়, সেলফ মোটিভেশনের বিষয়টা আসলে প্রজেক্ট বইই সবচেয়ে বেশি। পাওয়ার পয়েন্ট তৈরি করা রিলেটিভলি সহজ, সেটার জন্য আনুমানিক 1 সপ্তাহের মতো সময় পাবেন আপনারা, এবং পাওয়ার পয়েন্ট তৈরি করতে আসলে খুব বেশি সময় লাগে না, চাইলে একদিনেও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে ফেলা যায়। ডেমো প্রেজেন্টেশন অর্থাৎ সুপারভাইজারকে আপনারা যে ডেমো প্রেজেন্টেশন দিবেন সেটার জন্য আপনারা 1 সপ্তাহ সময় পাবেন প্রিপারেশনের জন্য। যে সুপারভাইজারকে সন্তুষ্ট করার জন্য মিনিমাম 1 সপ্তাহ আসলে সময় নিতে হয়। নিজেরা বসবেন, নিজেরা বসে নিজেরা একটা ডেমো প্রেজেন্টেশন অথবা 2টা ডেমো প্রেজেন্টেশন দিয়ে যখন দেখবেন যে হ্যাঁ আমি নিজে স্যাটিসফাইড এবং আমি যে যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি নিজে নিজে দিতে পারছি, ঠিক আছে, তারপরে গিয়ে আপনারা সুপারভাইজারের সাথে ডেমো প্রেজেন্টেশনে বসবেন। দেন সুপারভাইজার স্যাটিসফাইড হলে ফাইনাল প্রেজেন্টেশনের ডেট দিবেন। ফাইনাল প্রেজেন্টেশন হয়ে গেল, ফাইনাল প্রেজেন্টেশন যদি ওকে থাকে দেন 2 দিনের মধ্যে আপনারা প্রজেক্ট বই, প্রজেক্ট ফিজ এই জিনিসগুলো সাবমিট করবেন। বেসিক্যালি আমরা যেটা প্রেফার করি, সুপারভাইজাররা যেটা প্রেফার করি সেটা হচ্ছে ডেমো প্রেজেন্টেশনের স্টুডেন্টরা যখন আসে তখন তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসে। যতই আমরা ফাইনাল প্রেজেন্টেশনের ডেট পিছাবো তত আসলে প্রস্তুতিতে ঘাটতি তৈরি হবে। কেন? কারণ ডেমো প্রেজেন্টেশনের জন্য তাদের যে প্রিপারেশন সেটা যদি আমি 2-3 দিনের মধ্যে দিয়ে দিই ফাইনাল প্রেজেন্টেশন, অর্থাৎ ডেমো প্রেজেন্টেশন এবং ফাইনাল প্রেজেন্টেশনের মাঝখানে গ্যাপটা যদি 2 থেকে 3 দিনের মতো হয়,
তাহলে কিন্তু আলটিমেটলি স্টুডেন্টদের ওই প্রিপারেশনটা ইনট্যাক্ট থাকে, ঠিক আছে, এবং সেই ডেমো প্রেজেন্টেশনের প্রস্তুতি নিয়েই সে কিন্তু ফাইনাল প্রেজেন্টেশনে বসতে পারে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই দরজাটা খুলে দাও। দরজা বন্ধ করতেছো কেন? বন্ধ করলে তো ইন্টারনেট পায় না, দরজা তো খোলাই আছে। বেসিক্যালি এই হচ্ছে বিষয়। আমরা এভাবে যদি টাইম ভাবে ভাগ করি তাহলে দেখেন 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, তার মানে বুঝতেই পারছেন 3 মাসের মধ্যে কিন্তু কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে যদি এইভাবে আপনারা কাজটা করতে পারেন। এবার আমরা আসি, এরপরে আমরা কি করব, কিভাবে আমরা আসলে কাজটা করব। প্রথম কাজটা কি ছিল কে বলতে পারবেন? ফার্স্ট কাজটা কি ছিল আমাদের? এটা থেকে 4টা সাবজেক্ট সিলেক্ট করা, ইলেকট্রনিক প্রজেক্টের টাইটেলটা সিলেক্ট করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন সেটার জন্য আমি কিছু এখানে লিংক দিয়ে দিয়েছি, এই লিংকগুলোতে আপনারা যেতে পারেন। এখানে প্রচুর প্রজেক্ট আইডিয়াস আছে, প্রজেক্ট ম্যাটেরিয়ালস আছে। এখন ইন্টারনেটের জমানা, এখন ইন্টারনেটে সবকিছুই আছে, ঠিক আছে। এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো মোটামুটি অথেন্টিক, ঠিক আছে। কেমন অথেন্টিক? কেননা আরডিনোর যে আরডিনো উনো বলে একটা প্ল্যাটফর্ম আছে, আমি জানি না আপনারা এটার নাম শুনেছেন কিনা। আমরা আগে মাইক্রো কন্ট্রোলার বেসড প্রজেক্ট করতাম, সেখানে এক্সটার্নাল অনেক কিছু ইউজ করতে হতো। মাইক্রো কন্ট্রোলারকে একসাথে করে অসিলেটর, মাইক্রো কন্ট্রোলার, এগুলো সবগুলোকে ইন্টারফেস, এই সমস্ত কিছুকে এডিসি, এই সমস্ত কিছুকে একসাথে করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে আরডিনো উনো। আরডিনো ছাড়াও রাসবেরি পাই আছে, এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো অনেক সহজ করে দিয়েছে ইলেকট্রনিক প্রজেক্ট করার ক্ষেত্রে। আরডিনোর এরকম নিজস্ব লাইব্রেরি আছে এবং তারা তাদের এই আরডিনো যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটা বিক্রি করার জন্য তারা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করছে। এই ওয়েবসাইটের মধ্যে সুন্দর কিছু ইলেকট্রনিক প্রজেক্ট ডেমো দেওয়া আছে, কিভাবে তৈরি করবেন, সেটার সি প্রোগ্রাম কি হবে, তার প্রোগ্রামিং কি হবে, অথেন্টিক প্রোগ্রাম, ঠিক আছে, সেগুলো দেওয়া আছে। সার্কিট ডাইজেস্ট অসম্ভব হেল্পফুল একটা ওয়েবসাইট। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইলেকট্রনিক প্রজেক্টগুলো একেবারে হাতে কলমে করে দেওয়া আছে, কিভাবে আপনি সিলেক্ট করবেন, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কি হবে, কিভাবে কানেক্ট করবেন, প্রোগ্রামগুলো কি হবে, এগুলো দেওয়া আছে। এর বাইরে আরেকটা যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি ফলো করতে, অথবা ওরাও সেটাই থেকেই করে বেসিক্যালি, সার্কিট ডাইজেস্ট এবং ইলেকট্রনিক হাব, এই দুটো আমার কাছে অনেক বেশি অথেন্টিক বলে মনে হয়েছে। কেননা আমি স্টুডেন্টদের কাছ থেকে অনেক সময় কমপ্লেইন পাই এরকম যে স্যার আমি অমুক ওয়েবসাইট থেকে ইলেকট্রনিক প্রজেক্ট করছি, করার পরে ইলেকট্রনিক প্রজেক্ট করি নাই, অমুক সাইটে আমি দেখছি যে এখানে এই প্রজেক্টের কথা বলা আছে, পরে আমি সেই প্রজেক্ট অনুযায়ী আমি ইলেকট্রনিক কম্পোনেন্ট কিনছি, আমি আরডিনো কিনছি, আমি মাইক্রো কন্ট্রোলার কিনছি, সব কিছু কিনে আমি যখন প্রোগ্রামটা রান করলাম তখন দেখি স্যার যে প্রোগ্রামটা রান হয় না, প্রোগ্রামটা রান হয় না এবং সেখানে ইরর দেখায়। যখন আমি স্যার সেখানে প্রজেক্টটাতে করার পরে সেই লিঙ্কে গিয়ে আমি যখন কমেন্ট অপশনে লিখলাম যে আপনারা যে হার্ডওয়্যারটা দিয়েছেন, যে প্রোগ্রামটা দিয়েছেন সেই প্রোগ্রামে ভুল আছে, তখন তারা রিপ্লাই কমেন্টে লিখলো সেন্ড মি $10, আই উইল গিভ ইউ কারেক্ট প্রোগ্রাম। তার মানে এটা একটা ব্যবসা। এরকম অনেক ওয়েবসাইট আছে, এরকম অনেক লিঙ্ক আছে যেখানে মূলত এরকম ইরোনাস অর্থাৎ ভুল প্রোগ্রামিং কোড দিয়ে দেওয়া হয় এবং স্টুডেন্টরা যখন সেগুলো ইমপ্লিমেন্ট করতে যায় তখন দেখে যে এগুলো ইমপ্লিমেন্ট হয় না। তখন কি করে, ওরা বলে যে তোমরা আমাকে টাকা পাঠাও, আমি তোমাদের সঠিক প্রোগ্রামিংটা দিয়ে দিব, ঠিক আছে। এরকম বেশ কিছু সাইট আছে, এগুলা সাইটে আপনারা যাবেন না। খুব সহজ একটা সিস্টেম আছে, আমি আপনাদের একটা সিস্টেম শিখাই দিই, সেটা খুবই মানে ভালো এফেক্টিভ। সেটা হচ্ছে আপনারা সার্কিট ডাইজেস্ট এবং ইলেকট্রনিক হাব থেকে প্রজেক্ট করবেন, করলে সেখানে ভুল হওয়ার পসিবিলিটি 5%, অর্থাৎ 95% নির্ভুল আপনারা প্রোগ্রাম পাবেন, 95% নির্ভুল। তাও এই 5% ইররকেও কাটায় ওঠা যায় কিভাবে? আপনারা যখনই কোনো প্রজেক্ট সিলেক্ট করবেন তখন সেই প্রজেক্টের নিচে কমেন্ট অপশনে যাবেন, কমেন্ট অপশনে গিয়ে দেখবেন যে অনেকে থ্যাঙ্কস দিচ্ছে,
ইলেকট্রনিক প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার পরে তারা বলতেছে যে হ্যাঁ আপনারা যেটা দিয়েছিলেন সেটা আমি ইমপ্লিমেন্ট করেছি এবং সেটা সুন্দরভাবে রান হচ্ছে, কোনো কমপ্লেইন নাই। ঠিক আছে, আমি এখানে যে সাইটগুলোর কথা বলেছি এর বাইরেও আপনারা বিভিন্ন সাইট থেকে দেখতে পারেন, তবে খেয়াল রাখতে হবে কমেন্ট অপশন খুব ভালোভাবে রিভিউ করে দেখবেন যে ওখানে কোনো কমপ্লেইন আছে কিনা, এরকম কোনো কিছু লিখেছে কিনা যে আপনার প্রোগ্রামে তো ভুল আসছে, আপনার প্রোগ্রামটা ঠিক না, তখন নিচে আবার লিখে দিছে, ওরা রিপ্লাই দিছে যে তুমি আমাকে $10 পাঠাও, আমি তোমাকে ঠিক প্রোগ্রামটা পাঠাচ্ছি, ইমেল করে দিচ্ছি। ঠিক আছে, এরকম আপনারা কমেন্ট করবেন, পড়ে যেটা ঠিক মনে হচ্ছে এবং রিভিউ যেটার ভালো সেটা সেই ইলেকট্রনিক প্রজেক্টটাকে আপনারা সিলেক্ট করবেন। তবে সার্কিট ডাইজেস্ট এবং ইলেকট্রনিক হাবের উপরে আপনারা বেশি এমফেসিস দিবেন। ঠিক আছে, এর বাইরে আরডিনো প্ল্যাটফর্ম আছে, তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা থেকে করাটা অনেক বেশি অথেন্টিক। ঠিক আছে, এই প্রজেক্টগুলো, এই ওয়েবসাইটগুলো আপনারা গো থ্রু করে আপনারা 3 থেকে 4টা ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, ইলেকট্রনিক প্রজেক্ট সিলেক্ট হয়ে গেল, আমি আপনাদের এই 3টা অথবা 4টা ইলেকট্রনিক প্রজেক্টের মধ্যে একটা ইলেকট্রনিক প্রজেক্ট আমি ফাইনাল করে দিলাম। দেওয়ার পরে কোন কোন প্রজেক্ট করা যাবে না এটা একটা খুব বড় কথা। কোন প্রজেক্টগুলো ফরবিডেন, যেমন হাজার হাজার প্রাইম ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টের ইতিহাসে গত 12 বছর মিনিমাম 200-300টা সোলার প্যানেলের প্রজেক্ট হয়েছে। 200-300টা, 300টা তো মিনিমাম, চোখ বন্ধ করে 300টা। সোলার প্যানেল চার্জার হবে না, এই প্রজেক্ট করা যাবে না। টেম্পারেচার হিউমিডিটি মনিটর হবে না, এগুলো হাজার হাজার প্রজেক্ট হয়েছে। এলইডি মুভিং মেসেজ ডিসপ্লে হাজার হাজার প্রজেক্ট হয়েছে, হবে না, করা যাবে না। রিমোট কন্ট্রোল কার হবে না। রেলওয়ে গেট কন্ট্রোলার হাজার হাজার প্রজেক্ট হয়েছে। ট্রাফিক সিগন্যাল হাজার হাজার প্রজেক্ট হয়েছে। ওয়াটার লেভেল ডিটেক্টর, প্রাইম ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি করা প্রজেক্ট হচ্ছে সোলার প্যানেল আর ওয়াটার লেভেল ডিটেক্টর। ঠিক আছে, এগুলা প্রজেক্ট আমরা মানে দেখলেই এগুলা না, প্রথমেই না। ঠিক আছে, সুতরাং এগুলা করা যাবে না। আপনারা যখন সিলেক্ট করবেন তখন এই প্রজেক্টগুলা বাদ রেখে আপনারা অন্য টপিক সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে এমন অনেক কিছু আছে যেটা আমার মাথায় এখন হয়তো নেই, কিন্তু এগুলাও ফরবিডেন। আপনারা যখন আমাকে প্রজেক্ট লিস্টটা দিবেন, 3 থেকে 4টা প্রজেক্টের নাম দিবেন, তখন আমি বলে দিব যে এই প্রজেক্টগুলো ফরবিডেন আর এটা হচ্ছে অ্যালাউড, এবং এটা করলে ভালো হবে। ঠিক আছে, এখন প্রজেক্ট আইডিয়া চিন্তা করার ব্যাপারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খুব বেশি অ্যাম্বিশাস হওয়া যাবে না। মনে হইলো যে আমি আমার একজন স্যার ছিলেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। আমার একজন স্যার ছিলেন, আমি ঢাকায় শান্তিবাগ স্কুল অ্যান্ড কলেজে পড়তাম, সেটা হচ্ছে মগবাজার শান্তিবাগ, আপনার নাম শুনছেন কিনা। সেখানে আমাদের এক স্যার ছিলেন, হুজুর স্যার। আমাদের কোনো হিন্দু টিচার ছিলেন না যিনি ইসলাম ধর্ম পড়াইতেন, তিনি হিন্দু ধর্ম পড়াইতেন, বৌদ্ধ ধর্ম পড়াইতেন। ওই স্যার বলতেন, খুব মজার মানুষ ছিলেন, স্যার বলতেন হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা লাথি দিয়া বিল্ডিং ভাঙেঙ্গা, বুঝছেন? মানে প্রথম মনে হয় যে অনেক কিছু করে ফেলবো, এই করব সেই করব, হ্যাঁ, কিন্তু পরে গিয়ে দেখা যায় যে কিছুই হয় না। আমি তখন ক্লাস 5-6-এ ছিলাম, স্যারের কথা এখনো মনে আছে যে স্যার এই মজার কথাটা বলতেন যে প্রথম অনেক কিছুই বলে স্টুডেন্টরা, কিন্তু আলটিমেটলি করতে পারে না। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা খুব বেশি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট নিয়ে চিন্তা করব না। ঠিক আছে, অনেক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট আছে, যে আমি ধরেন গত সেমিস্টারে এখনো তারা প্রজেক্ট জমা দিতে পারে নাই, 48 ব্যাচ, আমি ওদের নাম বলবো না। তারা আইওটি বেসড জ্যাকেট তৈরি করতে চাইছিল, যেটা মানুষের বিভিন্ন হিউম্যান অর্গানের ইনফরমেশন নিয়ে একটা ডেটা সেন্টারে পাঠাবে এবং সেখান থেকে রিয়েল টাইম মনিটরিং হবে। অর্থাৎ একটা জ্যাকেট থাকবে, সেই জ্যাকেটের মধ্যে মাইক্রো সেন্সর ইমপ্লিমেন্ট করা থাকবে এবং এই মাইক্রো সেন্সর গুলো হার্টবিট মেজার করবে, তারপরে হচ্ছে পালস রিডিং নিবে, তারপর হচ্ছে অ্যাবনর্মালিটি, ব্লাড সার্কুলেশনের অ্যাবনর্মালিটি চেক করবে, চেক করে সেটা রিয়েল টাইম একটা ডেটাবেজে পাঠাবে, সেটাতে লক করবে,
লক করার পর সেই ইনফরমেশনটা তারা কোনো ডক্টরের কাছে সেন্ড করার জন্য আইওটি আইওটি আপনারা জানেন ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। এবং এই যে এটা নেটওয়ার্ক যেটা সেটা হচ্ছে বেসিক্যালি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট, এরকম একটা প্রজেক্ট তারা, ইউনিক এবং খুব ভালো একটা প্রজেক্ট, অসম্ভব সুন্দর একটা প্রজেক্ট। কিন্তু কি হইলো, খুব হাইলি অ্যাম্বিশাস একটা প্রজেক্ট নিয়ে তারা যখন এগুলো তখন দেখলো যে তারা পারতেছে না এবং কয়েকবার তারা এরকম পিছায় গেল। প্রথমে আমি তাদের যে ইন্সপিরেশন, যে মোটিভেশন দেখছি, এবং আমার সবচেয়ে এই প্রজেক্টটা সিলেকশনের পেছনে আমার সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হচ্ছে আমার খুব ভালো দুইজন স্টুডেন্ট সেটার সাথে ইনভলভ ছিল। সে কারণে আমি একটু সাহস করছিলাম যে হ্যাঁ, ভালো কিছু হবে, সুন্দর কিছু হবে, প্রাইমের ট্রিপলের ইতিহাসে একটা অসম্ভব সুন্দর একটা প্রজেক্ট হতে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা ছিল যে প্রজেক্টটা ওভার অ্যাম্বিশাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা প্রজেক্ট সিলেকশনের ব্যাপারে ওভার অ্যাম্বিশাস হব না এবং অতিরিক্ত সিম্পলিফাইড প্রজেক্টও ভাববো না, ইন বিটুইন, মাঝামাঝি, ট্রেড অফ এর মতো, ঠিক আছে। ওভার অ্যাম্বিশাস খুব কঠিন প্রজেক্টও ধরবো না, আবার খুব সহজ প্রজেক্ট সেগুলোও নেওয়া যাবে না, যেমন এরকম সহজ প্রজেক্ট নেওয়া যাবে না, ঠিক আছে। মাঝামাঝি একটা নিতে হবে যাতে আমরা কিছু শিখতে পারি, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে প্রজেক্ট সিলেকশনের ব্যাপারে। এখন হার্ডওয়্যার, কিভাবে হার্ডওয়্যার তৈরি করব। হার্ডওয়্যার তৈরির ব্যাপারে আমি আপনাদের একেবারে প্রথমেই বলে দেই যে একেবারে সতর্কবাণী। সতর্কবাণী হচ্ছে যে কাউকে দিয়ে হার্ডওয়্যার করাবেন না। আমাদের ট্রিপল ডিপার্টমেন্টে অফিসে বসে বা আমাদের স্টাফদের মধ্যেই কয়েকজন আছে যারা এরকম স্টুডেন্টদেরকে হার্ডওয়্যার বানায় দেয়, ঠিক আছে। হার্ডওয়্যার কাউকে দিয়ে, পয়সার বিনিময়ে কাউকে দিয়ে হার্ডওয়্যার বানাবেন না। যদি বানান ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন আমি বলতেছি। বাইরে কাউকে, বড় ভাই অমুক তমুককে পয়সা দিলাম বানায় দিল, ভুলেও এই কাজটা করবেন না, ঠিক আছে। নিজেরা যদি ছোট্ট প্রজেক্টও করেন নিজেরা করবেন, হাতে কলমে শিখতে পারবেন, ভবিষ্যতে লাভ হবে। এবং তার থেকেও বড় জিনিস, ধরা খাওয়ার যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এরকম, প্রথমত হিউজ একটা টাকা লাগবে। তারা কি নেয়, তারা বলে যে ইলেকট্রনিক প্রজেক্টের দাম পড়ছে, ধরেন সে কিনে আনছে 1000 টাকার ইলেকট্রনিক কম্পোনেন্ট, সে বলবে আমি 2000 টাকার ইলেকট্রনিক জিনিস কিনছি, 1000 টাকা ধরা খাইলেন। সে বলবে এই যে আমি এটা তৈরি করছি, এটা তৈরি করার জন্য তুমি আমাকে 5000 টাকা দাও। তাহলে কি হলো, 6000 টাকা আপনি লস করলেন। তার থেকে বড় জিনিস আপনি কিছু শিখতে পারলেন না। তার থেকে বড় জিনিস, যখন আপনি ভাইভা বোর্ডের সামনে দাঁড়াইলেন তখন টিচার আপনাকে জিজ্ঞেস করলো এই হার্ডওয়্যারটা কিভাবে কাজ করে, এই হার্ডওয়্যারটা কিভাবে কাজ করে, এই ইলেকট্রনিক কম্পোনেন্টের কাজ কি, আপনি কিছুই পারেন না। কেন পারেন না? কারণ আপনি তো তৈরি করেন নাই জিনিসটা, আপনি হাতে, নিজের হাতে তৈরি করেন নাই। আপনি অমুককে দিয়ে তৈরি করছেন, তমুককে দিয়ে তৈরি করছেন, আপনি এটা কিনে নিয়ে চলে আসছেন, ঠিক আছে। সুপারভাইজার সব বোঝে, সুপারভাইজার জানে যে আপনি হার্ডওয়্যার বানায় আনছেন নাকি নিজে বানাইছেন, ঠিক আছে। সুতরাং এই কাজটা ভুলেও করবেন না, এই কাজটা ভুলেও করবেন না। এখন কোথা থেকে ইলেকট্রনিক কম্পোনেন্ট আমরা কিনতে পারি? আমি একটা প্রজেক্ট সিলেক্ট করলাম, সেখানে কি কি ইলেকট্রনিক আইটেম আছে সেগুলো লিস্ট করলাম, লিস্ট করার পরে আমি ইলেকট্রনিক আইটেমগুলো কোথা থেকে কিনবো? সবচেয়ে দাম কম হচ্ছে ইসলামপুরে চলে যান, ইসলামপুরে সেখানে ওই যে পুরান ঢাকা ইসলামপুর যেটা শাখারি বাজারের পরেই, সেখানে ইলেকট্রনিকের অনেক দোকান আছে। স্টেডিয়াম মার্কেটে যেতে পারেন, গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, সেখানে ইলেকট্রনিক দোকানে অনেক ইলেকট্রনিক দোকান আছে, ভালো ভালো জিনিস পাওয়া যায় সেখানে। ইলেকট্রনিক শপ থেকে আপনারা কিনতে পারেন। আর যদি মনে করেন যে এত দূরে গিয়ে কি হবে, আমাদের পয়সা একটু বেশি লাগবে, তাহলে আমাদের রবিউল ইলেকট্রনিক্স আছে কোঅপারেটিভ মার্কেটের নিচতলায়। আপনারা দেখছেন হয়তো যে 1 নম্বর থেকে আমাদের মাজার রোডে ঢুকতেই ওই যে মুক্তিযোদ্ধার উল্টা দিকে যে কোঅপারেটিভ মার্কেট, সেটার নিচে রবিউল ইলেকট্রনিক্স। ওদের কাছেও সবকিছু থাকে, আর যদি না থাকে তাহলে ওরা আনায় দেয়। আর রবিউলের ঠিক উপরে যে কোঅপারেটিভ মার্কেটে 2 তলা যেটা, সেখানেও অনেক সময় অনেক স্পেয়ার পার্টস পাওয়া যায়। আমার বেশিরভাগ স্টুডেন্ট রবিউল থেকেই কিনে, তারা ইসলামপুর অথবা স্টেডিয়াম মার্কেট যাইতে চায় না, ঠিক আছে। তারপরে যেটা, সেটা হচ্ছে সিমুলেশন করা। ইলেকট্রনিক প্রজেক্টে সিমুলেশনটা রান করতে হবে, সেটা হচ্ছে হার্ডওয়্যার ডেভেলপমেন্টের পরে। আপনাকে যে 1 মাস সময় দিছি হার্ডওয়্যার তৈরি করার জন্য, সেই হার্ডওয়্যারটা তৈরি করার পর আপনারা এই সার্কিটটা সিমুলেশন করে দেখাইতে হবে।
ঠিক আছে, আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সিমুলেশন করে দেখাইতে হয় যে এই যে প্রজেক্টটা করছি, এই প্রজেক্টটা যে রান করছে সেটা সিমুলেশন সফটওয়্যারে রান করে কিনা সেটা দেখাইতে হবে। আমি আপনাদের শিখাই দিব প্রোটিয়াস 10 কিভাবে করতে হয়, সেটা আমি শিখাই দিব। এরকম অনেক টিউটোরিয়াল আছে যেখানে প্রোটিয়াস 10 কিভাবে কাজ করে, প্রোটিয়াস 10 দিয়ে কিভাবে সার্কিট সিমুলেট করা যায়, এগুলো আমি আপনাদের দেখাই দিব। এটা হচ্ছে 1 মাস 1 সপ্তাহ পরে এই কাজটা শুরু হবে, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম প্রিপারেশন। সার্কিটটা যে তৈরি করবেন, সার্কিটটা তৈরি করে ব্রেডবোর্ডে রেখে দিলেন। ব্রেডবোর্ড কিন্তু অথেন্টিক না। ব্রেডবোর্ডে রেখে দিলে ব্রেডবোর্ডে কানেকশন কিন্তু ডিসকানেক্টেড হয়ে যায়। তাহলে কি করতে হবে, সার্কিটকে শোল্ডারিং করে একটা সার্কিট বসাইতে হবে। অর্থাৎ পিসিবিতে, পিসিবি বলেন অথবা সিসিবি বলেন, সেখানে কিন্তু আপনাদের সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, পিসিবি তৈরি করা কঠিন, সিসিবি তৈরি করা খুব সহজ। সিসিবি কিনতে পাওয়া যায়, সেখানে শুধুমাত্র শোল্ডারিং করতে হয়, এর বাইরে কিছু না। এখন ব্রেডবোর্ডে কি সমস্যা, ব্রেডবোর্ডে আপনি কম্পোনেন্ট গুলা বসাইলেন, যেদিন আপনার ফাইনাল প্রেজেন্টেশন সেদিন আপনি গাড়িতে করে রিক্সায় করে আসলেন, ব্রেডবোর্ডে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলা নড়ে গেল, ওয়্যার গুলা উঠে গেল। ঠিক আছে, তখন শেষ মুহূর্তে এসে আপনার প্রজেক্ট রান করতেছে না। ঠিক আছে, আপনারা টিচার ভাইবা বোর্ড কি করবে, আপনাদেরকে ফেল করাই দিবে, অথবা আপনাদেরকে 2-3 বার আবার ফাইনাল প্রেজেন্টেশন দিতে হবে। সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে সিসিবিতে শোল্ডারিং করে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলাকে বসানো। ঠিক আছে, এই হচ্ছে কাজ। ইলেকট্রনিক কিভাবে হার্ডওয়্যার আমরা তৈরি করব এভাবে। এবার আসি, এবার আমরা বই কিভাবে রেডি করব। আমাদের আধা ঘন্টা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বই কিভাবে রেডি করব, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং বেশিরভাগ প্রজেক্ট গ্রুপ এই কাজটা ভুল করে। সেটা হচ্ছে 3 জন প্রজেক্ট গ্রুপে 3 জন থাকে, এর মধ্যে আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে একজন স্টুডেন্ট সবচেয়ে সিরিয়াস হয়। তার হচ্ছে ঠেকা, কি ঠেকা, তার তাড়াতাড়ি পাশ করে বেরোইতে হবে, তার চাকরি নাই, অথবা তার চাকরি থাকলেও তার প্রমোশনের বিষয় আছে, তার সার্টিফিকেট দিতে হবে। একজন হচ্ছে মোটামুটি সহমত ভাই, যে তুমি করো আমি তোমার সাথে আছি। ঠিক আছে, সে কিন্তু নিজে কোনো কাজ করে না, সে বলে আমি সহমত, আমি তোমার সাথে আছি, কিন্তু আসলে সে কিছু করে না। আর আরেকজন হচ্ছে, সে তার সাথে যোগাযোগই করা যায় না। একজন সবকিছু তৈরি করলো, বই তৈরি করলো, হার্ডওয়্যার তৈরি করলো, সবকিছু তৈরি করলো, পাওয়ার পয়েন্ট তৈরি করলো, কিন্তু সে যে ফাইনাল প্রেজেন্টেশন দিতে আসবে, ডেমো প্রেজেন্টেশন দিতে আসবে, তাকেই খুঁজে পাওয়া যায় না, সে এত ব্যস্ত। এরকম 3 ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে এক একটা প্রজেক্ট গ্রুপ হয়, আমার অভিজ্ঞতা যেটা বলে। এবং এই ধরনের প্রজেক্ট গ্রুপই আসলে দিনের পর দিন 2 সেমিস্টার, 3 সেমিস্টার, 4 সেমিস্টার, 5 সেমিস্টার তারা বসে থাকে, এদের হয় না, প্রজেক্ট হয় না। ঠিক আছে, তাহলে কি করা যাবে, এখন থেকে সচেতন হতে হবে এবং 3 জনকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। হার্ডওয়্যার তৈরি করা থেকে বই তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা, 3 জন প্রজেক্ট পার্টনারকে সমান দায়িত্ব নিতে হবে। একজন হার্ডওয়্যার তৈরি করলো, আরেকজন প্রজেক্ট বই তৈরি করলো, আরেকজন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলো, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে 3 জনকে সমান ভূমিকা পালন করতে হবে, বই তৈরির ক্ষেত্রে 3 জনকে সমান ভূমিকা পালন করতে হবে। সেম কথা প্রযোজ্য হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রজেক্টে প্রেজেন্টেশনের ক্ষেত্রে। কথা হচ্ছে, এখন তো কোভিড স্যার, ইউনিভার্সিটি বন্ধ, এখন আমরা কিভাবে এটা করব। আমরা এক একজন এক এক দিকে আছি। 1 অক্টোবর থেকে ইউনিভার্সিটি খুলে যাবে, আপনারা ফিজিক্যালি ইউনিভার্সিটিতে আসতেই হবে। সুতরাং এই এক্সকিউজটা দেওয়ার সুযোগ নাই যে এক একজন এক এক দিকে। প্রতি সপ্তাহে একদিন না একদিন আপনাদের 3 জনের একবার না একবার দেখা হবেই। সুতরাং আপনারা নিজেদের মধ্যে বসার যথেষ্ট সুযোগ আছে। এখন আমরা তো চাকরি করি, আমরা হার্ডওয়্যার তৈরি করব কিভাবে, 3 জন একসাথে বসে। বন্ধের দিন একসাথে 3 জনকে একসাথে বসে কাজ করতে হবে। অথবা যদি 1 জন 2 জন কাজ করেন, আরেকজন কাজ করার সুযোগ সেভাবে না হয়, তাহলে তার দায়িত্ব হচ্ছে বুঝে নেওয়া বাকি 2 জনের কাছ থেকে যে কিভাবে সার্কিটটা কাজ করছে এবং কিভাবে বাকি 2 জন এই হার্ডওয়্যারটা তৈরি করেছে। ঠিক আছে, আমি কি আমার কথাগুলা বুঝাতে পারছি? জি স্যার। কারো যদি কোথাও কোনো কনফিউশন হয়, সাথে সাথে প্রশ্ন করবেন। আর যেহেতু আমি এটা রেকর্ড করছি,
আমার দৃঢ় বিশ্বাস যে আপনার রেকর্ডিংটা সেভারাল টাইমস রেকর্ড করে শুনবেন। আমি একটা পয়েন্টও বাদ দেইনি এখন পর্যন্ত, ঠিক আছে? তারপরেও যদি আপনাদের নিজেদের কোনো কনফিউশন তৈরি হয় আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন। প্রজেক্ট বুকটা কি হয়? প্রজেক্ট বুকটা আমি আপনাদের ফরম্যাট দেখাবো। প্রজেক্ট বুকটা বেসিক্যালি কি হয়, প্রজেক্ট বুকে 4 থেকে 5টা চ্যাপ্টার থাকে, স্টুডেন্ট 3 জন, স্বাভাবিকভাবে কি হবে 3 জনের মধ্যে 4 অথবা 5টা চ্যাপ্টার ভাগ হবে। এখন নিজেদের মধ্যে আপনারা ভাগ করে ডিসকাস করে নিলেন, যে একটু বেশি পণ্ডিত সে কঠিন চ্যাপ্টার নিলেন, যে একটু কম পণ্ডিত সে সহজ চ্যাপ্টার নিলেন, এভাবে নিজেদের মধ্যে চ্যাপ্টারগুলো ভাগ করে নিলেন। ভাগ করে নেওয়ার পর প্রত্যেকটা চ্যাপ্টারের কাজ শেষ করবেন, ঠিক আছে? আমি এখানে আগাই। এই প্রজেক্ট চ্যাপ্টার গুলো স্টুডেন্টদের মধ্যে, প্রজেক্ট স্টুডেন্টরা নিজেদের মধ্যে ভাগ করে নিবে নিজেদের সাথে ডিসকাস করে, ঠিক আছে? এখন 3 জন প্রজেক্ট স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট ভালো, আর বাকি 2 জন বললো তুমি তো বেশি ভালো, আমাদের থেকে তোমার রেজাল্ট ভালো, তুমি হার্ডওয়্যারের কাজটা নাও, অর্থাৎ কনস্ট্রাকশন যে চ্যাপ্টারটা আছে সেটা তুমি করো। আর আমি একটু কম ভালো পারি, সুতরাং আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নেই, আমি কনক্লুশন অথবা ডিসকাশন চ্যাপ্টার নেই, ঠিক আছে? এভাবে নিজেদের মধ্যে আলোচনা করে ভাগ করে নিবে। ভাগ করে নেওয়ার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিস্ট অফ কন্টেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ বইয়ে আমাদের কি থাকবে, কি কি টপিক নিয়ে আমরা বইয়ে আলোচনা করব, কয়টা চ্যাপ্টার থাকবে, কি কি টপিক নিয়ে আলোচনা হবে, সেটা একটা লিস্ট অফ কন্টেন্ট আপনারা তৈরি করবেন। সেই কাজটা কিন্তু শুরু হবে 1 মাস 1 সপ্তাহ পরেই। 1 মাস 1 সপ্তাহ পর আপনারা বইয়ের কাজে হাত দিবেন, লিস্ট অফ কন্টেন্ট 3 জন মিলে আলোচনা করে লিস্ট অফ কন্টেন্ট তৈরি করবেন। সেটার জন্য আপনারা 1 সপ্তাহ সময় পাবেন। 1 সপ্তাহ সময় লিস্ট অফ কন্টেন্ট তৈরি করে সুপারভাইজার অর্থাৎ আমাকে জমা দিলেন। আমি সেই লিস্ট অফ কন্টেন্ট দেখে ঠিক করে দিলাম যে এই লিস্ট অফ কন্টেন্ট ঠিক আছে, আরো কিছু যোগ করতে হবে, বাদ দিতে হবে, এটা আমি ঠিক করে দিব। ঠিক করে দিলাম, দেওয়ার পরে আপনার লিস্ট অফ কন্টেন্ট অনুযায়ী চ্যাপ্টারগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে কাজ শুরু করে দিলেন। কিভাবে কাজ করবেন আমি সেটা আজকেই বলে দিব, ঠিক আছে? আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিব, কোনো সমস্যা নেই। প্রত্যেকে 3 জন 3টা চ্যাপ্টার 4টা চ্যাপ্টারের দায়িত্ব নিলেন, 5টা চ্যাপ্টারের দায়িত্ব নিলেন। নিয়ে কি করব, 5টা চ্যাপ্টার শেষ হইলো আমার 5-6 মাস পরে, আমি 5টা চ্যাপ্টার একসাথে সুপারভাইজারকে পাঠিয়ে দিলাম। পাঠানোর পর দিন থেকেই ফোন করলাম যে স্যার আমি 5টা চ্যাপ্টার পাঠিয়ে দিছি, স্যার আমাদের 8 মাস সময় চলে গেছে, স্যার আমাদের এখনই সার্টিফিকেট খুব জরুরি, অমুক জায়গায় পিজিসিবি তে সার্কুলার আছে, স্যার আমাদের প্লিজ বের করে দেন, দয়া করে আমাদের সার্টিফিকেট দিয়ে বের করে দেন, আমার চাকরিটা খুব জরুরি। সরি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস, ঠিক আছে? আমার পূর্ব অভিজ্ঞতা বলে বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। কি হয়, হঠাৎ করে বিভিন্ন সার্কুলার আসে, পিজিসিবির সার্কুলার আসে, পল্লী বিদ্যুতের আরইবির সার্কুলার আসে, এরকম বিভিন্ন সার্কুলার আসলো, বসের সার্কুলার আসলো, তখন স্টুডেন্টদের হঠাৎ করে এরা নড়েচড়ে বসে এবং তাদের মনে হয় ও আমাদের তো প্রজেক্টের কাজটা বাকি আছে, এবং তারা কোথা থেকে জোশ পেয়ে তারা প্রজেক্টের বই যেন তেন ভাবে প্রজেক্টের বইটা তৈরি করে দিয়ে দিল। এবং দেওয়ার পর দিন থেকেই তারা ফোন করে যে স্যার প্রজেক্টের বই তো দিয়ে দিচ্ছি, এখন আপনি প্রজেক্টের বইটা ওকে করে আমাদের দিয়ে দেন, 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রজেক্টটা করে দিয়ে আমাদের বের করে দেন 1 সপ্তাহ। আমি 10 দিন পরে আমার সার্কুলার ধরতে হবে, আমার সিজিপিএ জমা দিতে হবে, ঠিক আছে? হবে না, আমি স্ট্রিক্টলি বলে দিই হবে না, ঠিক আছে? কিভাবে হবে, একটা চ্যাপ্টার শেষ করার জন্য আপনি 10 দিন সময় পাচ্ছেন, যেহেতু ইন্ডিভিজুয়ালি কাজটা হচ্ছে, সুতরাং 10 থেকে 15 দিন, একটা চ্যাপ্টারের জন্য 10 থেকে 15 দিন সময় পাচ্ছেন। সেই সময়ে আপনারা কি করবেন, একটা চ্যাপ্টার শেষ করলেন, শেষ করার সাথে সাথে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা শেষ করলেন সাথে সাথে সেই চ্যাপ্টারটা সুপারভাইজারকে ইমেল করে পাঠাবেন। ইমেল করলেন, করে পরদিন সুপারভাইজারকে ফোন করে বললেন যে স্যার আমি অমুক চ্যাপ্টারটা আমার দায়িত্ব ছিল, আমি তৈরি করে আপনাকে ইমেল করেছি, আপনি কাইন্ডলি দেখে দিবেন। আমি 3-4 দিন সময় নিলাম, 1 সপ্তাহ সময় নিলাম, সেই প্রজেক্ট বইটা আমি চেক করে আপনাদের কাছে ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে? একটা করে চ্যাপ্টার নিলে সেখানে আমার কোনো বোঝা নাই, ঠিক আছে? 10-এর লাঠি 1-এর বোঝা। যখন আপনারা 5টা চ্যাপ্টার একসাথে পাঠাবেন তখন আমার বোঝা হবে, আমি 1 মাস ফেলে রেখে দিব, হবে না, কাজ হবে না। কারণ আপনি তো, আপনার ভুলটা আপনার, আমার না, ভুলটা সুপারভাইজারের না। সুপারভাইজার বলেছে প্রতি চ্যাপ্টার
একটা চ্যাপ্টার তৈরি করে পাঠাতে, আপনি 5টা চ্যাপ্টার একবারের করে পাঠিয়ে দিয়েছেন, এটা ভুলটা সুপারভাইজারের না, ভুলটা আপনাদের। এই ভুলটা করা যাবে না। একটা চ্যাপ্টার শেষ করবেন, সুপারভাইজারকে পাঠাবেন, সুপারভাইজার চেক করে আপনাকে ফিডব্যাক দিবে, আপনাকে কারেকশন দিবে, অথবা তিনি নিজেই কারেকশন করে আপনাকে ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে, দিলেন, দেওয়ার পরে এভাবে কাজটা হয়ে গেলে 1 মাসের মধ্যে আমার প্রজেক্ট বইটা ডান। 3 জন মিলে সমানভাবে কাজ করে আমি 1 মাসের মধ্যে আমার প্রজেক্ট বইটা শেষ করে ফেললাম। ঠিক আছে, শেষ করে সুপারভাইজার যে কারেকশন গুলো দিয়েছেন সেগুলো করে 1 মাসের মধ্যে আমার প্রজেক্ট বইটা হয়ে গেল। তারপরে কি করব? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও একই কথা প্রযোজ্য। আমি লিস্ট অফ কন্টেন্ট তৈরি করে সুপারভাইজারের কাছে পাঠাইলাম, সুপারভাইজার লিস্ট অফ কন্টেন্ট ওকে করে দিলেন। তারপর পাওয়ার পয়েন্টে যেগুলো থাকে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্কিট ডায়াগ্রাম, ফ্লো চার্টটা আমি এখানে দিতে ভুলে গেছি, ফ্লো চার্টটা লাগবে। সার্কিট কিভাবে ইমপ্লিমেন্টেশন করছেন সেটার পিক্টোরিয়াল ভিউ, অর্থাৎ হার্ডওয়্যার তৈরি করার পরে সেটা দেখতে কেমন সেটার ছবি তুললেন, সেটার ভিডিও তুললেন, সেটা পাওয়ার পয়েন্টের মধ্যে দিয়ে দিলেন। প্রজেক্টের কস্ট কত হয়েছে, কত টাকা লাগছে প্রজেক্ট করতে, কস্ট, এই প্রজেক্টটা কি কস্ট এফেক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে, সেটা আমরা দেখব। তারপর লিমিটেশনস, অ্যাপ্লিকেশন, ফিউচার, স্কোপ কি কি আছে সেগুলো আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে লিখলেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রতি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পর পর আপনারা সুপারভাইজারকে ফিডব্যাক দিবেন। 3 জন মিলে প্রজেক্ট গ্রুপ আকারে বসতে হবে। স্যার অমুক ব্যস্ত, তমুক ব্যস্ত, অমুকের অফিস, তমুকের অফিস, নো এক্সকিউজ। আপনারা প্রতি সপ্তাহে না বসতে পারেন, প্রতি 2 সপ্তাহে বসেন। ইউনিভার্সিটি খুলে যাচ্ছে, প্রতি বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন আমি অফিস করি প্রতিদিন। ঠিক আছে, এই যে কোভিড এর মধ্যেও আমি প্রতিদিন অফিস করতেছি, সব টিচাররা বাড়িতে বসে আছে, আমি কিন্তু প্রতিদিন গিয়ে অফিস করতেছি। দিনে অফিস করি ফিজিক্যালি, আর রাত্রেবেলা অনলাইনে ক্লাস নিই, আপনাদের সাথে মিটিং করি। ঠিক আছে, হোয়াট এভার, সেটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু এখন যেহেতু ফিজিক্যালি খুলে যাচ্ছে, সুতরাং এই এক্সকিউজটা আপনাদের নাই। আপনারা ক্লাস করতে প্রতি সপ্তাহে আসবেন। যে সপ্তাহে আসবেন, প্রতি 1 সপ্তাহে আমরা একটা দিন ধার্য করব যে এই দিন এই সময় টিচার ফ্রি আছে, আপনারা ফ্রি আছেন, এই দিন এই সময় আমরা বসবো, বসে আপনারা আপনাদের সমস্যার কথা বললেন, আপনারা আমাকে প্রোগ্রেস রিপোর্ট জানাইলেন যে কে কতটুকু কাজ করছেন, কোন কাজে কি কি সমস্যা হচ্ছে আমাকে জানাইলেন, আমি সমাধান করে দিলাম। বুঝতে পেরেছেন? আমার প্রেজেন্টেশন শেষ। এখন আপনারা বলেন যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার মেইনলি আমার যেটা মনে হচ্ছে বইটা নিয়ে একটু ঝামেলা হতে পারে, আদার্স হার্ডওয়্যার কিংবা সবকিছুই মোটামুটি করে ফেলা যাবে, কারণ আমি যেহেতু মেডিকেল সেক্টরে আছি, টুকটাক স্পেয়ার পার্টস নবাবপুরে সবকিছু অ্যাভেলেবেল এবং দামেও খুবই সস্তা, সবকিছু নবাবপুর, হয়ে যাবে ইসলামপুর বইতে। সব জায়গায় একই। ইসলামপুরেও অনেক ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে, নবাবপুরে ওভারঅল ওই পুরান ঢাকা যে জোনটা আছে, এই পুরান ঢাকা জোনটাতে ঘুরে পুরাটাই এরকম অনেকগুলো ইলেকট্রনিক যন্ত্রের দোকানপত্র আছে, সেটা হচ্ছে চিপ। আর যদি অত দূর যাইতে না চান তাহলে রবিউল ইলেকট্রনিক্স আছে 1 নম্বরে, ওখান থেকেও নিতে পারেন। স্যার মূলত মনে হচ্ছে স্যার বইটা তৈরি করতে যে একটু ঝামেলায় পড়বো, বিপদে পড়বো আর কি। আচ্ছা, বিপদ ভাবলে বিপদ, আশা করি খুব একটা সমস্যা হবে না, আমি আছি। ঠিক আছে, জি স্যার, জি স্যার, আমি ইনশাআল্লাহ স্যার। সার্বক্ষণিক থাকবো। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে যেটুকু আসসালামু পারা আলাইকুম যায় আপনাদেরকে হেল্প করার। হ্যাঁ বলেন, জি প্লিজ বলেন। স্যার। আমাদের যে এখন যে ডেমো ক্লাসটা হলো, এই ক্লাসটার ভিডিওটা যদি আপনি একটু দিয়ে দেন গ্রুপে তাহলে ভালো হবে স্যার। হ্যাঁ, সেটা দেবে বলছে স্যার। রেকর্ডিং তো করছি আপনাদেরকে দেওয়ার জন্য, এটা আমি জি রেখে কি করব? স্যার, মানে আমরা অনেকটা ইয়ে করছি তো, মানে থেমে থেমে মানে জয়েন করেছি সেজন্য। আচ্ছা ঠিক আছে, আমি তো এটা আপনাদের জন্যই করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এবার আমি আপনাদের একটা খুব জরুরি জিনিস দেখাবো। আর আমাদের সবাইকে একটু হেল্প করবেন আর কি, যেহেতু আমরা সবাই চাকরি বাকরি করি স্যার, এটা আপনার উপরে ইয়ে থাকবে স্যার। ওই যে ওই সেম কথা, গড হেল্পস দোজ হু হেল্প হিমসেলফ অথবা দেমসেলভস। ঠিক আছে, জি স্যার। ঈশ্বরের ক্ষেত্রে যেরকম ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে, সুপারভাইজারও তাই। সুপারভাইজার সেই প্রজেক্ট গ্রুপকেই সাহায্য করবে যে যখন দেখবে যে সুপারভাইজার যে সেই প্রজেক্ট গ্রুপটা কাজ করতেছে। ঠিক আছে, বিষয়টা যত কঠিন মনে হচ্ছে বিষয়টা আসলে তত কঠিন না। ওকে, আচ্ছা, এখানে আমি দেখাই, এখানে আমি আমার কিছু ইটি প্রজেক্ট ছিল, এগুলা কিছু ইটি প্রজেক্ট গ্রুপ ওরা কাজ করছে। আর এখানে কিছু ট্রিপল এর প্রজেক্ট গ্রুপ আছে, তারা এই প্রজেক্ট গুলো করছে, আপনারা দেখতে পাচ্ছেন তাই না? এখানে যেরকম
তিনটা প্রজেক্ট গ্রুপ ওরা এএম ট্রান্সমিটার তৈরি করছে, এএসকে মডুলেটর ডিমডুলেটর হার্ডওয়্যার তৈরি করছে। আমি এই কাজগুলা করছি মূলত আমাদের যে কমিউনিকেশন ল্যাব আছে সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য এই কাজটা করা মূলত। তারপরে হচ্ছে অটোমেটিক ইরিগেশন সিস্টেম, ভালো প্রজেক্ট ছিল এবং এটা ইলেকট্রনিক প্রজেক্টে গেছে। আমাদের 2017-তে একটা ইলেকট্রনিক প্রজেক্ট ডিসপ্লে হয়েছিল, সেখানে গেছে। অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোলার, এই প্রজেক্ট এখন বাদ। স্প্রিং 2021-এ আমার একটা প্রজেক্ট গ্রুপ অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোলার করছিল, এটা এখন আর করা যাবে না, অনেকগুলা হয়েছে প্রজেক্ট। আমার আন্ডারে অনেকগুলা মুভিং মেসেজ ডিসপ্লে প্রজেক্ট হয়েছে এবং যেটা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় আছে। যেমন বিজনেস এবং সিএসসি এর জন্য সিএসসি-তে যে মুভিং মেসেজ ডিসপ্লে আছে, বিজনেস ডিপার্টমেন্টে, সিএসসি ডিপার্টমেন্টে, ট্রিপল ই ডিপার্টমেন্টে মুভিং মেসেজ ডিসপ্লে গুলা আমার স্টুডেন্টের, আমার প্রজেক্ট স্টুডেন্টের করে দেওয়া। অর্থাৎ আমি স্টুডেন্টদেরকে দিয়ে এই প্রজেক্টগুলো করাইছি, করার পর স্টুডেন্টরা এটা ইউনিভার্সিটিকে ডোনেট করছে এবং এটা বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, ট্রিপলিতে, সিএসসি-তে, বিজনেসে মুভিং মেসেজ ডিসপ্লে বসানো হয়েছে। যাই হোক, সেগুলো আমরা এখন আর করবো না, আমাদের ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো করানো হয়েছে। এখন কোনো রিকোয়ারমেন্ট নাই, সুতরাং এটা করারও দরকার নেই। আইপিএস তৈরি করছে, 300 ওয়াট 500 ওয়াটের আইপিএস তৈরি করছে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার তৈরি করছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করছে, জিএসএম বেসড অটোমেশন ইরিগেশন সিস্টেম তৈরি করছে। এটা ছিল শুধু ইরিগেশন সিস্টেম, আর এটা হচ্ছে জিএসএম বেসড ইরিগেশন সিস্টেম। অনেকগুলা হোম অটোমেশন সিস্টেমের প্রজেক্ট হয়েছে এবং মজার বিষয় হচ্ছে রিসেন্টলি যতগুলা প্রজেক্ট হচ্ছে বেশিরভাগই হচ্ছে অটোমেটিক হোম সিস্টেম, হোম অটোমেশন সিস্টেম। এই প্রজেক্টগুলো রিসেন্টলি বেশি হচ্ছে, গত 1-1.5 বছরে হোম অটোমেশন সিস্টেমের প্রজেক্ট বেশি হচ্ছে। এবং মনে হয় ফরবিডেন যে গ্রুপটা আছে, ফরবিডেন যে ইয়েটা আছে, সেখানে বোধহয় এই গ্রুপটার নাম দিতে হবে। তবে ভালো কোনো যদি অটোমেশনের সিস্টেম নিয়ে আপনারা আসেন তাহলে হয়তো আমি বিষয়টা ভেবে দেখবো। বেশ কিছু ইন্টার্নশিপ প্রজেক্ট হয়েছে, লাইন ফলোয়ার রোবট, এটা বেশ ভালো প্রজেক্ট ছিল। শুধু লাইন ফলোয়ার রোবট না, এই লাইন ফলোয়ার রোবটের পরবর্তী ধাপ হিসেবে অবস্ট্রাকল অ্যাভয়েডেন্স রোবট, এটাও তৈরি হয়েছে। মুভিং মেসেজ ডিসপ্লে, অনেকগুলা মুভিং মেসেজ ডিসপ্লে আমার স্টুডেন্টরা করছে। নেট মিটারিং বেসড প্রোটোটাইপ তৈরি করছে, এটা ছিল বেসিক্যালি স্টাডি বেসড প্রজেক্ট, এটাও একটা স্টাডি বেসড প্রজেক্ট। স্ক্যাডা বেসড সিমুলেশন করছে, স্ক্যাডা পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন স্মার্ট গ্রিড নিয়ে সিমুলেশন প্রজেক্ট করেছে ওরা, স্ক্যাডা এবং স্মার্ট গ্রিড, খুবই ভালো প্রজেক্ট ছিল। আরএফআইডি বেসড স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম, এটা তৈরি করছে। তারপর হচ্ছে টোল কালেকশন সিস্টেম, এটাও খুব ভালো প্রজেক্ট ছিল। স্ক্যাডা বেসড, এটাও একটা সিমুলেশন প্রজেক্ট, হার্ডওয়্যার না, স্ক্যাডা সিমুলেশন, এটাও বেশ ভালো কাজ ছিল। বেসিক্যালি এই কোভিড এর মধ্যে যা করাইছি আমি সবগুলো আমি সিমুলেশনের কাজ করাইছি, কারণ তখন সব দোকানপাট বন্ধ ছিল, রংপুর, ইসলামপুর, 1 নাম্বার সব দোকানপাট বন্ধ ছিল বলে কম্পিউটার সিমুলেশন কাজ ছাড়া আর কোনো কাজ করা সম্ভব ছিল না, হার্ডওয়্যার কাজ করা সম্ভব ছিল না। সে কারণে আমি সিমুলেশনের কাজ করাইছি, স্মার্ট গ্রিড কাজ করছি, স্মোক ডিটেক্টর, এগুলো প্রজেক্ট এখন বাদ। স্টার ডেল্টা স্টার্টার, খুব ভালো প্রজেক্ট, এ ধরনের কাজ আপনারা করতে পারেন। পিএলসি বেসড কাজ আপনারা করতে পারেন, নিজেরা অনেক কিছু শিখতে পারবেন। পিএলসি বেসড যদি আপনারা স্টার ডেল্টা স্টার্টার বা অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল আপনারা যদি কাজ করেন তাহলে বেসিক্যালি অনেক সুন্দর কাজ আপনারা নিজেরাও শিখতে পারবেন, পিএলসির কাজগুলো করলে নিজেরাও শিখতে পারবেন। তারপর হচ্ছে ভয়েস কন্ট্রোল রোবোটিক ভেহিকল উইথ আইপি ক্যামেরা, ঠিক আছে, সার্ভাইলেন্সের জন্য এগুলা ইউজ করা হয়। ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করছে, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন, খুবই দারুণ একটা প্রজেক্ট ছিল। এরকম অনেকগুলা প্রজেক্ট আমার স্টুডেন্টরা করছে। এখন আমি আপনাদের ছোট্ট একটা প্রজেক্ট দেখাই, কোনটা দেখানো যায়, যে কোনো একটা দেখানো যায়। এমন ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, একটা ইন্টারেস্টিং প্রজেক্ট দেখাই। প্রথমে দেখাই হচ্ছে কি তৈরি করতে হবে। আপনারা হার্ডওয়্যার মানে সিলেক্ট করলেন যে আপনারা ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করবেন, ঠিক আছে, করার পরেই আপনাদের কাজ হচ্ছে লিস্ট অফ কন্টেন্ট, হার্ডওয়্যারটা তৈরি হয়ে গেল, এখন বইয়ের কাজে হাত দিবেন আপনারা। এন্ড বই কি, এইরকম যে বিভিন্ন ডেমো আছে, অর্থাৎ ফরম্যাট যেগুলো আছে, এই ফরম্যাট গুলো আমি আপনাদের দিয়ে দিব। এই ফরম্যাটটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি? জি স্যার। আচ্ছা, এখানে আপনারা আমি যে ফরম্যাট দিব সেখানে আপনারা নিজেদের নাম ধাম লিখলেন, এখানে যা যা প্রজেক্টের নাম আছে এই নামগুলো চেঞ্জ করলেন। এটা আমার 41st ব্যাচের স্টুডেন্টরা করেছে, এটা বেশ ভালো একটা প্রজেক্ট ছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিন আমাদের খুব একটা হয় নাই। অ্যাবস্ট্রাক্ট লিস্ট অফ কন্টেন্ট, এই কাজটা আপনারা প্রথমে করবেন।
চ্যাপ্টার গুলো দিয়ে আপনার লিস্ট অফ কন্টেন্টের কাজ করলেন। এখানে যেমন 4টা চ্যাপ্টারের লিস্ট অফ কন্টেন্ট ওরা করেছে, এটা করে আপনারা আমার কাছে পাঠাবেন, আমি এটা ওকে করে দিব। লিস্ট অফ কন্টেন্টের হয়ে গেল। এবার আসি যে মেইন পেপার, লিস্ট অফ কন্টেন্ট ধরে আপনারা নিজেদের মধ্যে কাজ ভাগ করলেন যে কে কোন বইয়ের কাজ নিবেন, কে কোন বইটা করাবেন। ঠিক আছে, এখন চ্যাপ্টার 1-এ আসি। চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন কিভাবে কাজটা করব? ইন্ট্রোডাকশনে বেসিক্যালি কি থাকে, ফার্স্ট চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা হচ্ছে প্রজেক্টের একটা মোটামুটি ওভারভিউ, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা কেন জরুরি, কেন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এই প্রজেক্টটাকে আমরা বেছে নিচ্ছি, সেটার জন্য ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের ইম্পর্টেন্স অথবা ইলেকট্রনিক ভোটিং সিস্টেম সম্পর্কে খুব ফান্ডামেন্টাল আলোচনা বেসিক্যালি ফার্স্ট চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন সেকশনে থাকে। চ্যাপ্টারের নামও ইন্ট্রোডাকশন এবং প্রত্যেক চ্যাপ্টারের ফার্স্ট যে প্যারাগ্রাফটা থাকে তার নামও ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশনে তারা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছে যে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে কি কি জিনিস থাকা দরকার। ঠিক আছে, তারপরে আসছে 1.2 মোটিভেশন। এত হাজার হাজার প্রজেক্ট থাকতে আমরা কেন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এটাকে প্রজেক্ট আইডিয়া হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, যেমন এখানে তারা 2014-র ইলেকশনের কথা তুলে ধরছে যে 2014-তে যে ইলেকশন হয়েছে সেটা ভোটারবিহীন ইলেকশন হয়েছে বিভিন্ন কারণে হোক, কিন্তু সেখানে যদি ইলেকট্রনিক ভোটিং মেশিনটা থাকতো তাহলে আমরা অ্যাকচুয়ালি কাস্ট করতে পারতাম। সুতরাং সেটা তাদেরকে ড্রাইভ করছে, এই জিনিসটা তাদের মোটিভেশন হিসেবে কাজ করছে যে কেন আমরা এই ইলেকট্রনিক প্রজেক্টটাকে বেছে নিব। ঠিক তেমনি মোটিভেশনে থাকবে যে কেন আপনারা এই এত হাজার হাজার প্রজেক্ট থাকতে কেন আপনারা এরকম একটা প্রজেক্টকে বেছে নিলেন। লিটারেচার রিভিউ মানে কি, মানে হচ্ছে যে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন আর কে কে করছে, কোন কোন প্রজেক্ট গ্রুপ এরকম ইলেকট্রনিক ভোটিং মেশিনের কাজ করছে, তারা বেসিক্যালি কি কাজ করছে, সেটাই হচ্ছে লিটারেচার রিভিউ। অর্থাৎ প্রজেক্ট, অন্যান্য প্রজেক্ট গ্রুপ অথবা অন্যান্য লিটারেচারে আপনারা বিভিন্ন আর্টিকেল ইন্টারনেটে পাবেন অথবা বিভিন্ন থিসিস বইও পাবেন যেখানে তারা বিভিন্ন ইলেকট্রনিক প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে। আপনারা দেখাবেন যে সিমিলার কারা কারা এই ধরনের ইমপ্লিমেন্ট করছে, তাদের কি কি সমস্যা ছিল, তারা কিভাবে ইমপ্লিমেন্ট করছে, এগুলো ছোট করে আপনারা লিখলেন যে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউটা থাকা বাধ্যতামূলক নয় ফার্স্ট চ্যাপ্টারে, লিটারেচার রিভিউটা আপনারা বাদও দিতে পারেন। ঠিক আছে, এই প্রজেক্ট গ্রুপটা ভালো ছিল বলে ওরা লিটারেচার রিভিউ করেছে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। অবজেক্টিভ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থাকতেই হবে যে আমরা আসলে এই প্রজেক্ট থেকে কি ইমপ্লিমেন্ট করতে চাই, এটা হচ্ছে অবজেক্টিভ। স্কোপ অফ প্রজেক্ট, এই প্রজেক্টে আমাদের আসলে কোন পর্যন্ত যাওয়া সম্ভব, অর্থাৎ আমরা কোন এক্সটেন্ট পর্যন্ত এই ইলেকট্রনিক ভোটিং মেশিনটা তৈরি করতে পারবো। ইলেকট্রনিক ভোটিং মেশিনের ক্যাপাসিটি অনেক ধরনের হইতে পারে, যেমন ইলেকট্রনিক ভোটিং মেশিনটা একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস হইতে পারে, অর্থাৎ এই ইলেকট্রনিক একটা ভোটিং মেশিন একটা যন্ত্র, সেখানেই আমাদের সমস্ত তথ্য জমা থাকবে এবং যখন দিন শেষে ভোট কাস্ট হয়ে গেল তখন এই ইভিএম মেশিনটাকে আমি একটা সিস্টেম অথবা কম্পিউটারের সাথে আমি ইন্টারফেস করলাম, করার পরে সে তখন ইন্ডিভিজুয়ালি ইলেকট্রনিক ভোটিং মেশিনের স্টোর করা ইনফরমেশন আমি একটা ডেটাবেসে নিয়ে সেভ করতে পারি। এটা একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস। আরেকটা কি হইতে পারে, সে একটা কোঅপারেটিভ নেটওয়ার্কের অংশ, অর্থাৎ এরকম হাজার হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন আমাদের বিভিন্ন সেন্টারে দেওয়া আছে, ভোটিং সেন্টারে দেওয়া আছে, সেখান থেকে সেই ভোটিং মেশিনগুলো ইলেকট্রনিক ভোটিং ইয়েগুলো কি করতেছে, কিছুক্ষণ পর পর সে সেন্ট্রাল ডেটাবেসে স্বয়ংক্রিয়ভাবে ডেটা পাঠাচ্ছে যে কতগুলো ভোট কাস্ট হইলো, কে কাকে ভোট দিল, স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেসে এগুলো সেভ হয়ে যাচ্ছে। এখন আমার স্কোপ কতটুকু, আমি কোনটা তৈরি করতে পারবো। যেমন ওরা যেটা তৈরি করছে সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ ইনবিল্ট, বিল্ট ইন, যেটা এখানে এই মেমোরির মধ্যে এটা স্টোর থাকবে, ডেটাবেসে পাঠাইতে পারবে না, এটা কঠিন হয়ে যায়, ওদের পক্ষে পারা সম্ভব না। এটা হচ্ছে স্কোপ অফ প্রজেক্ট, আমার পক্ষে কতটুকু করা সম্ভব, আমার হার্ডওয়্যারের লিমিটেশনস অথবা ক্যাপাবিলিটি কি হবে, এটা হচ্ছে স্কোপ অফ প্রজেক্ট। তারপরে আসি প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে যে আমি এখানে এই কাজটা করেছি কিন্তু এই কাজটা আমি করতে পারি নাই, এই কাজটা করতে পারলে ভালো হইতো কিন্তু এই কাজটা আমার করা সম্ভব হয়নি। ঠিক আছে, অথবা আমার এই যে বাকি যারা যারা কাজ করেছে, যেমন লিটারেচার রিভিউতে দেখেছি যে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা তৈরি করেছে, এখন তারা বিভিন্নভাবে তৈরি করতে গিয়ে দেখা গেছে
যে এমন একটা সিস্টেম একজন ডিজাইন করলো যেটা বাইরে থেকে হ্যাক করা যায়। একটা আমার যদি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স আমি দেই, তাহলে বাইরে থেকে আমি সেই ডিভাইসটাকে হ্যাক করতে পারবো, তাহলে সেটা একটা প্রবলেম। তাহলে এই প্রবলেম স্টেটমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু হার্ডওয়্যার তৈরি হয়। যেমন এই প্রজেক্টে এই সমস্যা, ওই প্রজেক্টে ওই সমস্যা, ওই প্রজেক্টে এই সমস্যা, আমি আমার প্রজেক্টে এই প্রজেক্টের এই সমস্যা দূর করেছি, লিমিটেশনস গুলোকে অ্যাভয়েড করেছি। এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের মূল বক্তব্য। ঠিক আছে, তাহলে এই প্রবলেম স্টেটমেন্টে আপনারা বলবেন যে অন্যান্য বিভিন্ন প্রজেক্টে এই প্রবলেম আছে, আমি সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করেছি আমার প্রজেক্ট গ্রুপে। মেথোডোলজি, আমি ধাপে ধাপে কোন কোন স্টেপের মাধ্যমে আমরা এই ইলেকট্রনিক প্রজেক্টটা করেছি এবং ফাইনালি আমরা রেজাল্ট ইভালুয়েট করে আমরা প্রজেক্টটাকে কমপ্লিট করতে পেরেছি। অর্গানাইজেশন অফ দ্য প্রজেক্ট মানে হচ্ছে আমি এই পুরো প্রজেক্ট বইয়ের 4টা চ্যাপ্টারকে কিভাবে সাজিয়েছি। আমার ফার্স্ট চ্যাপ্টারে কি কি নিয়ে আলোচনা হয়েছে, সেকেন্ড চ্যাপ্টারে কি কি নিয়ে আলোচনা হয়েছে, থার্ড চ্যাপ্টারে কি কি নিয়ে আলোচনা হয়েছে, ফোর্থ চ্যাপ্টারে কি কি নিয়ে আলোচনা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের অর্গানাইজেশন অফ দ্য চ্যাপ্টার অথবা প্রজেক্ট বুক। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই একটা সামারি থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারে 2টা জিনিস কম্পালসারি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর সামারি। প্রত্যেকটা চ্যাপ্টারে 1.1, 2.1, 3.1, 4.1 এ থাকবে ইন্ট্রোডাকশন, আর লাস্ট প্যারাগ্রাফ অথবা লাস্ট সাব টপিকে থাকবে সামারি। অর্থাৎ এই পুরো প্রজেক্ট বইয়ে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটার একটা জিস্ট। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ফার্স্ট চ্যাপ্টারে আমি যা নিয়ে আলোচনা করেছি সেটার সাথে দ্বিতীয় চ্যাপ্টারের সংযোগটা কোথায়, সম্পর্কটা কোথায়। স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর সামারির মধ্যে তারা কোনো ডিফারেন্স তৈরি করতে পারে না। প্রথমেই মনে করে দেখেন, ইন্ট্রোডাকশনে আমরা কি বলেছি? ইন্ট্রোডাকশনে আমরা বলেছি যে এই প্রজেক্টটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটার একটা ফান্ডামেন্টাল টপিক, এবং এই চ্যাপ্টারে যে যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটার একটা ব্রিফ। সেম বইয়ের মতো, আপনারা যে কোনো বই ধরেন, যে কোনো একটা বই আমি নিই, এই যে একটা বই আমার হাতে আছে, এই বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবেন প্রথমেই ইন্ট্রোডাকশনে দেওয়া থাকে যে এই বইয়ে এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা হয়েছে, রিডারকে একটা ধারণা দেওয়া হয়। এই বইয়ে চ্যাপ্টারে প্রথমেই রিডার এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে একটা ধারণা দিতে হবে, সেম বইয়ের মতো। দেন সামারির সাথে ইন্ট্রোডাকশনের পার্থক্যটা কোথায়? ইন্ট্রোডাকশনে বলছি আমরা এই চ্যাপ্টারে এই বিষয় নিয়ে আলোচনা করব, সামারিতে আমরা বলবো এই চ্যাপ্টারে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এই বিষয় নিয়ে যে আলোচনা করেছি তার সাথে পরবর্তী চ্যাপ্টারের সম্পর্কটা কোথায়, সেটা হচ্ছে সামারি। তাহলে ইন্ট্রোডাকশন আর সামারির মধ্যে কি পার্থক্যটা বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। এবার আমরা আসি 2 নাম্বার চ্যাপ্টারে। 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে যে প্রজেক্টটা করবেন, ধরেন ওরা ইভিএম নিয়ে করেছে, অটোমেটিক ইরিগেশন সিস্টেম নিয়ে করেছে, অথবা ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন নিয়ে করেছে, সেই বিষয় নিয়ে ফান্ডামেন্টাল আলোচনা। যেমন ইভিএম জিনিসটা কি, ইভিএম কেন লাগে, কত ধরনের ইভিএম আছে, আমরা যে ইভিএম তৈরি করতে চাচ্ছি সেটা নিয়ে একটা ফান্ডামেন্টাল আলোচনা, এটার অ্যাপ্লিকেশন কোথায়, এটার অ্যাডভান্টেজ কি, এটার লিমিটেশনস কি, কত ধরনের ক্লাসিফিকেশন আছে, এই ইভিএম কিভাবে কি কি অ্যাপ্রোচে তৈরি করা যায়, এইগুলো নিয়ে ফান্ডামেন্টাল একটা আলোচনা। এই ফান্ডামেন্টাল আলোচনাও একইভাবে ইন্ট্রোডাকশন সেকশনে আমরা আলোচনা করছি এই জিনিসটা কি, এই ফিঙ্গারপ্রিন্ট বেসড ইভিএম জিনিসটা কি, এবং এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস নিয়ে, যে এখানে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করেছি ইন দিস চ্যাপ্টার, দ্য পারপাস অফ দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে এই জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ইভিএম জিনিসটা কি, তারপর হচ্ছে ইভিএম এর কি কি প্রপার্টিজ আছে, কত ধরনের ইভিএম আছে, এটার টাইপস কি কি, তারপর হচ্ছে এটাতে কি নিয়ে কাজ করা হয়, প্রত্যেকটা টাইপস নিয়ে আবার সংক্ষেপে আলোচনা আছে, অ্যাপ্লিকেশন কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ফিগার গুলা দিয়ে দিলাম, সবকিছু আমরা দিয়ে দিলাম। বেসিক্যালি এইভাবে আমরা এই চ্যাপ্টারটা তৈরি করব। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা চ্যাপ্টারে এই দেখেন ফিগারের নিচে কিন্তু এরকম ক্যাপশন দেওয়া আছে। ঠিক আছে, ফিগার 2.6.1, যে এটা 2.6 এর আন্ডারে
ফিগার 2.6.1 দিয়ে আমি ক্যাপশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, প্রত্যেকটা নিচে এভাবে ক্যাপশন দিতে হবে। তাহলে 2 নম্বর চ্যাপ্টারেও একইভাবে সামারিতে আমি লিখলাম, এই চ্যাপ্টারে উই হ্যাভ এক্সপ্লেইনড, আমরা এখানে এই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এই সেকেন্ড চ্যাপ্টারের সাথে আমি আবার রিপিট করছি, এই সেকেন্ড চ্যাপ্টারের সাথে থার্ড চ্যাপ্টারের সম্পর্কের জায়গাটা কোথায়? We have introduced the working principle and application of fingerprint-based EVM. This concept will help us understand the hardware and software development of our project. তাহলে দেখেন, পরের চ্যাপ্টারে কিন্তু আমি কনস্ট্রাকশন অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। তাহলে এই সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের থার্ড চ্যাপ্টারটাকে বোঝাতে সাহায্য করবে। একজন রিডার যখন আমার এই প্রজেক্ট বইটা পড়বেন, তখন তিনি দ্বিতীয় চ্যাপ্টারে এই কনসেপ্টটা নিয়ে থার্ড চ্যাপ্টারে যেতে পারবেন। ঠিক আছে, সেই জন্য থার্ড চ্যাপ্টারের আগে আমরা ওটা নিয়ে আলোচনা করব। থার্ড চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট ফর দিস প্রজেক্ট। এবং টিচাররা মূলত যখন আপনারা বই জমা দিবেন, ভাইভা বোর্ডে আপনাদের যখন বইটা টিচাররা ভাইভা বোর্ড দেখবে, তখন মূলত তারা এই থার্ড চ্যাপ্টারটাই দেখবে। মূলত থার্ড চ্যাপ্টারে কি আছে? থার্ড চ্যাপ্টারে একইভাবে ইন্ট্রোডাকশন, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনারা কোন কোন কম্পোনেন্ট ইউজ করেছেন সেই কম্পোনেন্ট নিয়ে আলোচনা, বিস্তারিত সেই কম্পোনেন্ট নিয়ে আলোচনা। যতগুলো কম্পোনেন্ট আপনারা হার্ডওয়্যারে ইউজ করবেন, ইলেকট্রনিক সার্কিটে ইউজ করবেন, সবগুলো কম্পোনেন্ট নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করতে হবে। বিস্তারিত, যতটা লম্বা করা যায়। বইয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি সেটা রিপিট করছি। সেটা হচ্ছে যে বইয়ের ক্ষেত্রে পেজ লিমিটেশনস আছে। আপনি যদি 30 পেজের বই জমা দেন, নট অ্যাকসেপ্টেবল। বইয়ের ক্ষেত্রে মিনিমাম লিমিটেশনস হচ্ছে 50 পেজ। মেইন যে বুক চ্যাপ্টার অর্থাৎ চারটা চ্যাপ্টার মেইন পেজ যেটা, মেইন বুক যেটা, সেটা মিনিমাম 50 পেজ হইতে হবে। আর লিস্ট অফ কন্টেন্ট সহ সেটা অ্যাট লিস্ট 60 to 65 পেজ হইতে হবে, লিস্ট অফ কন্টেন্ট সহ। আমরা প্রজেক্ট বুককে দুইটা ভাগে ভাগ করেছি, লিস্ট অফ কন্টেন্ট এবং মেইন বুক। লিস্ট অফ কন্টেন্ট ধরেন 15 পেজ আর মেইন বুক ধরেন 50 পেজ, তাহলে সব মিলে 65 পেজের একটা প্রজেক্ট বই। এর নিচে সম্ভব না, এর নিচে হবে না। ঠিক আছে, তাহলে লিস্ট অফ কন্টেন্ট অথবা লিস্ট অফ কম্পোনেন্ট, এটা নিয়ে বিশদ আলোচনা থাকতে হবে। দেখেন, ওরা সফটওয়্যার সিমুলেশনের কাজ যেটা করেছে সেটা দিয়ে দিয়েছে। এই যে এই জিনিসটাই আসলে প্রোটিয়াসে করা হয়েছে, যেটা আমি আপনাদের বলতেছিলাম, প্রোটিয়াস সফটওয়্যারটা, সেটা আমি দেখাই দিব। ফ্লো চার্ট কিভাবে এই কাজটা তারা করেছে সেটা দেখিয়েছে, এবং যে প্রোগ্রামটা তারা ইউজ করেছে সেটা এখানে দিয়ে দিয়েছে। যে প্রোগ্রামটা তারা এই আরডিনোতে বার্ন করেছে সেই প্রোগ্রামটা তারা এখানে দিয়ে দিয়েছে, সেটা আপনারা দিবেন। এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটাই আপনারা ফলো করবেন, কিংবা তার থেকেও ভালো কিছু তৈরি করতে গেলে, করা গেলে তো আরো ভালো। এর বাইরে আর কি আছে? বেসিক্যালি হার্ডওয়্যার হইলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট হইলো, এটা অনেক বড়। আচ্ছা, আমি এটা একটু তাড়াতাড়ি স্কিপ করি। আচ্ছা, তারপরে ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন, কিভাবে তারা এটা ইমপ্লিমেন্ট করেছে ধাপে ধাপে, সেটা তারা ছবি দিয়ে দেখিয়েছে। ঠিক আছে, এবং ফাইনালি সামারাইজ করেছে যে কিভাবে এই জিনিসটা করা যাবে। ডিসকাশন এন্ড কনক্লুশন, তারা ডিসকাস করেছে যে ফাইনালি যে আমরা এই জিনিস করতে চেয়েছিলাম, এই এই জিনিস আমরা ব্যবহার করেছি, এবং আমরা এই এই বিষয় নিয়ে আমরা জোর দিয়েছি। আমাদের সার্কিটের এই প্যারামিটার বা এই ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার ছিল, এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি কিনা সেটা আমরা চেক করেছি। কনক্লুশনে আমরা বেসিক্যালি পুরা সার্কিটের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আমরা একটা আলোচনা করেছি ব্রিফ, যে আমরা এই জিনিসটা সার্কিটটা তৈরি করেছি, এটা এই ইলেকট্রনিক কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করে করেছি, এবং বেসিক্যালি ইন জিস্ট সার্কিটটা আসলে এভাবে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে কনক্লুশন। ফিউচার রিকমেন্ডেশন, আমি এই জিনিস করতে পারিনি, ভবিষ্যতে যদি কেউ ইভিএম নিয়ে কাজ করে তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে যে আমি এই ভুল করেছিলাম, তুমি এই ভুল করো না, অথবা তোমরা ভবিষ্যতে এই জিনিস নিয়ে কাজ করতে পারো। আমি ইভিএম নিয়ে কাজ করেছি, তুমি ভোটার আইডি কার্ড নিয়ে কাজ করো, তুমি ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করো। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিউচার রিকমেন্ডেশন। অ্যান্ড ফাইনালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেফারেন্স।
ঠিক আছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেফারেন্স। এই জিনিসটা বেশিরভাগ স্টুডেন্টই পারে না এবং বোঝে না। আমি আপনাদের হাতে কলমে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। ঠিক আছে, আমি আসি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, আচ্ছা। আমি একটু ডিমোটিভেটেড ফিল করতেছি, কেননা এই যে আজকের সেশনে কতজন আছেন? 8 জন। ওকে, 9 জনের মধ্যে 7 জন মোটামুটি গুড ইনাফ, তবে এক্সপেক্ট করছিলাম যে 9 জন থাকলে ভালো হয়। হোয়াটএভার, আজকের এই সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই সেশনের উপরে কিন্তু পরবর্তী 3 মাস 4 মাসের কাজ নির্ভর করতেছে। সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখেন, একটু লেন্দি মনে হইলেও এগুলা প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এটাকে উইন্ডোকে ভাগ করলাম। উইন্ডোকে আমি এটা নিচে নিয়ে আসি, এভাবে উইন্ডোটাকে আমি ভাগ করব। আমি একটা ওয়েবসাইট খুলি, ধরেন এই পাশে আমি রাখলাম আমার ব্রাউজার, এই পাশে রাখলাম আমি আমার ওয়ার্ড ফাইল। আপনারা একটা ইলেকট্রনিক প্রজেক্টের নাম চিন্তা করেন, আমাকে বলেন একটা ইলেকট্রনিক প্রজেক্টের নাম বলেন এখন এই মুহূর্তে। যে কোনো, যে কোনো। স্যার ইভিএমই হোক, যেটা আপনি এক্সপ্লেইন করলেন আর কি। ওকে, ইভিএম, ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে আমাদের আসছে উইকিপিডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ঠিক আছে। আমি চ্যাপ্টার 2 শুরু করলাম, চ্যাপ্টার 2 লেখার কাজ শুরু করলাম। চ্যাপ্টার 2 এ 1.1 এ আমি ইন্ট্রোডাকশন লিখছি, ইন্ট্রোডাকশন লিখলাম। 1.2 তে আমি লিখব ফান্ডামেন্টাল অফ ইভিএম, ফান্ডামেন্টালস অফ ইভিএম। ইভিএম কি করব আমি? ইভিএম সম্পর্কে আমি উইকিপিডিয়াতে কিছু লেখা পাইলাম, টান দিলাম, দিয়ে এই পর্যন্ত আসলাম, কপি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, করলাম তো। এখন এখানে আমি কি করব? এখন এখানে আমি এই যে এখান থেকে আমি নিছি এই লিংকটাকে আমি কপি করব, কপি করে পেস্ট করে দিব। এই মাইক্রোসফট এজে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে আসে না। ঠিক আছে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা গুগল ক্রোম ইউজ করবেন। ঠিক আছে, তারপরে আমি ধরেন আরেকটা রেফারেন্সে যাই, এখানে নিচে অনেকগুলো রেফারেন্স আছে। ধরেন এখানে আমি একটা রেফারেন্সে গেলাম, এখানে একটা আরেকটা আমি ইয়েতে গেলাম, রেফারেন্সে গেলাম, এখানে একটা পেপার আছে, অ্যাবস্ট্রাক্ট দিয়ে সুন্দর একটা বই পেপার আছে। আমি এখান থেকে কিছু অংশ নিলাম, ধরেন সাপোজ যে আমি 1.3 এর আন্ডারে এখানে কিছু নিয়ে আলোচনা করলাম, এখান থেকে আমি কপি পেস্ট করে এটা দিলাম। দেওয়ার পরে আমি এখন কি করব? সুন্দরভাবে এটাকে আমি কপি করে এখানে বসাই দিলাম, লিংকটাকে এখানে বসাই দিলাম। এখন আমার কাজ কি হবে? আমি এভাবে প্রত্যেকটা বইয়ের টপিক ওয়াইজ, লিস্ট অফ কন্টেন্ট ওয়াইজ সার্ভ করে, ইন্টারনেট, বই, আর্টিকেল, জার্নাল, থিসিস পেপার, এভাবে সার্ভ করে করে আমি এরকম একটা বই তৈরি করলাম, এভাবে নিচে রেফারেন্স দিয়ে দিলাম। আমার পুরো চ্যাপ্টারের কাজ শেষ। এখন আমি কি করব? এখন আমি সুন্দরভাবে একটা আলাদা পেপার নিব, আলাদা নিউ ফাইল নিব, নিউ ফাইলের নাম দিব রেফারেন্স। রেফারেন্স দিয়ে এই যে আমি এই ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়েছে এখান থেকে, ফার্স্ট চ্যাপ্টারে এটা হচ্ছে 1 নাম্বার রেফারেন্স, আমি সুন্দর করে এটাকে কাট করে, এই রেফারেন্সটাকে কাট করে এখানে নিয়ে আসব, নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। এটা হচ্ছে আমার 1 নাম্বার রেফারেন্স। এবং এই যে এখানে 1 নাম্বার বসাইছি না, সুন্দর করে
এটার নিচে এটার পেছনে আমি 1 লিখে দিব। 1, এই 1 মানে কি? এই 1 মানে হচ্ছে বইয়ের পেছনে আমার এই 1 নাম্বার রেফারেন্সকে সে ইন্ডিকেট করতেছে। আমার বইয়ের কাজ শেষ, সমস্ত 4টা বইয়ের কাজ শেষ, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিকের নিচে প্রত্যেকটা ফিগারের শেষে আমি রেফারেন্স দিয়েছি এবং সেই রেফারেন্সটা আমি সুন্দরভাবে পরে আলাদাভাবে পেজের শেষে রেফারেন্স আলাদা কন্টেন্ট আকারে নিয়ে আসবো এবং যখন যেখানে সেই রেফারেন্স ইউজ করেছি সেটার পরিবর্তে আমি নাম্বার বসাই দিব। এটা আমার 2 নাম্বার রেফারেন্স ছিল। সুন্দর করে এটাকে কাট করে এনে এখানে আমি 2 নাম্বার জায়গায় বসাই দিলাম এবং সুন্দরভাবে এটা যেহেতু আমার 2 নাম্বার রেফারেন্স, এটার এই টপিকের এই প্যারাগ্রাফের পেছনে আমি সুন্দর করে 2 লিখে দিলাম, 2 বসাই দিলাম। শেষ, আমার রেফারেন্সের কাজ হয়ে গেল। এভাবে আমাদের 20টা 25টা 30টা রেফারেন্স দাঁড়াইলো। ঠিক আছে, তাহলে এইভাবে রেফারেন্সের কাজটা আমরা তৈরি করলাম। আমাদের বইয়ের কাজ শেষ। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা যদি কোনো ওয়েবসাইট বাদে অন্য কোথাও থেকে কোনো ইনফরমেশন নিই সেক্ষেত্রে? ভেরি গুড। যেখান থেকেই আমরা নেই না কেন, যেমন বই থেকে নিতে পারি। বইয়ের ক্ষেত্রেও একটা আমাদের যে ফরম্যাট IEEE একটা ফরম্যাট আছে, সেই IEEE ফরম্যাট অনুযায়ী আমাদের বসাতে হবে। অর্থাৎ প্রথমে লিস্ট অফ অথর, দেন নেম অফ বুক, দেন এডিশন, দেন পাবলিকেশন, দেন ইয়ার অফ পাবলিকেশন, দেন হচ্ছে সেটা কোথা থেকে পাবলিশ হয়েছে। এরকম কিছু স্ট্যান্ডার্ড রেফারেন্সিং এর সাইটেশন বলি আমরা এটাকে, সাইটেশনের কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলো আমি আপনাদের দিয়ে দিব। সেভাবে আপনারা রেফারেন্সিং এর কাজ শুরু করতে পারেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রজেক্ট বই নিয়ে আলোচনা। যেখান থেকে আমরা নিই না কেন, যেমন আমরা একজন প্রজেক্ট পেপার লিখছে, একটা থিসিস পেপার লিখছে, আমরা সেখান থেকে কপি করতেছি, তখনও আমরা একইভাবে লিখবো যে সেখানে লিখে দিব যে অথরের নাম কি, সেই প্রজেক্ট বইয়ের নাম কি, থিসিসের নাম কি, থিসিসের টাইটেল কি, সেই থিসিসটা কোন ইউনিভার্সিটির থিসিস, সেটা কবে পাবলিশ হয়েছে। ঠিক আছে, এভাবে আমরা ইনফরমেশন গুলো রেফারেন্স অথবা সাইটেশন দিব। এবার আসি কিভাবে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা খুব সহজ। হয়ে গেল আমার মাউস কই? আচ্ছা, এই যে মাউস। আচ্ছা, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও আমি একইভাবে পাওয়ার পয়েন্টকে এক জায়গায় রাখি। পাওয়ার পয়েন্ট কাজ তৈরি করা কেন সহজ বলি, পাওয়ার পয়েন্ট আসলে আলাদা কিছুই না। পাওয়ার পয়েন্ট হচ্ছে বেসিক্যালি এই মেইন বইয়েরই একটা ছোট্ট ভার্সন, লিমিটেড ভার্সন। ঠিক আছে, সীমিত পরিসরে বই। যে আমরা বলি না, কোভিডে এই শব্দটা আমরা খুব পরিচিত, সীমিত পরিসর। ঠিক আছে, এখন এটাও আসলে সীমিত পরিসরে আমাদের মেইন বই। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে একপাশে রাখি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে একপাশে রাখি। আমরা এগুলো ফরম্যাট দিয়ে দিব আপনাদের। প্রথম কাজ হচ্ছে এই আউটলাইন অফ প্রেজেন্টেশন অর্থাৎ লিস্ট অফ কন্টেন্ট তৈরি করা। লিস্ট অফ কন্টেন্ট তৈরি করে সুপারভাইজারকে দিলেন, সুপারভাইজার দেখলো। এবার অবজেক্টিভ লিখলেন। অবজেক্টিভ কিন্তু তৈরি করাই আছে। এই দেখেন ফার্স্ট চ্যাপ্টারে এখানে আমাদের এই যে এখানে অবজেক্টিভ তৈরি করা আছে। এই অবজেক্টিভকে অনেক বড় অবজেক্টিভ, এত বড় রাখা যাবে না, এই বড় অবজেক্টিভকে টেনে আমরা এখানে আনলাম, এনে এটাকে আমরা ছোট ভাবে লিখলাম। অবজেক্টিভকে এত বড় অবজেক্টিভ না লিখে এটাকে আমরা ছোট করছি। এই এতগুলা পয়েন্ট, 7টা পয়েন্ট না নিয়ে আমি 3টা পয়েন্ট নিয়েছি। ঠিক আছে, এইভাবে বুলেট করে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোনো কমপ্লিট সেন্টেন্স থাকবে না, বুলেট থাকবে, এভাবে বুলেট করে লিখবো। ঠিক আছে, অবজেক্টিভ লিখলাম। এটা আসছে কোথা থেকে? মেইন বই থেকে আসছে। সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে ইন্ট্রোডাকশন অফ ইভিএম। ইন্ট্রোডাকশন অফ ইভিএম আমার 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টারই হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইভিএম নিয়ে। ইভিএম নিয়ে আলোচনা করেছি আমি 1 নাম্বারে। এখান থেকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে আমি ইভিএম নিয়ে আলোচনা এখানে করছি, আমি ওইটাই সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, বুলেট করে লিখছি, এত কিছু পড়ার টাইম নেই টিচারদের। ঠিক আছে, এখানে লিখলাম। এই যে ক্লাসিফিকেশন নিয়ে আমি আলোচনা করেছি 2 নাম্বার চ্যাপ্টারে, কত ধরনের ডিফারেন্ট টাইপস অফ ইভিএম, এই যে পেপার বেসড, পাঞ্চ কার্ড, দেখেন এইভাবে আমরা এখান থেকে টেনে টেনে নিয়ে আসছি। এখানে আলোচনা করেছি, এখানে আলোচনা করিনি। ঠিক আছে,
এভাবে আমরা এটা তৈরি করছি। অ্যাপ্লিকেশন অফ ইভিএম, এটাও আমরা এখান থেকে নিয়ে আসছি, টেনে নিয়ে আসছি। অ্যাডভান্টেজ অফ ফিঙ্গারপ্রিন্ট অফ ইউজিং ফিঙ্গারপ্রিন্ট বেসড ইভিএম এর অ্যাডভান্টেজ এখানে আলোচনা আছে, সেটা টেনে নিয়ে আসছি। ব্লক ডায়াগ্রাম আমরা 3 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করেছি। ব্লক ডায়াগ্রাম আমরা 3 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করেছি, সেটাই আমরা এখানে নিয়ে এসেছি। নাকি এটাই ব্লক ডায়াগ্রাম? এটাই ব্লক ডায়াগ্রাম 2 নাম্বার চ্যাপ্টারে, এখান থেকে আমরা নিয়ে আসছি। তারপরে কি আছে? তারপরে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করেছি। 3 নাম্বার চ্যাপ্টারে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আছে। 3 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা এই জিনিসটা টেনে নিয়ে এসেছি, ঠিক আছে। তারপর ফিঙ্গারপ্রিন্ট মডিউল, এটা নিয়ে আলোচনা করেছি, এটা এখানে টেনে নিয়ে আসছি, ঠিক আছে। এটা এখানে টেনে নিয়ে আসছি। এলসিডি মডিউল, ফ্লো চার্ট এখানে দেওয়া ছিল, সেটাই আমরা টেনে নিয়ে এসেছি। সিমুলেশন এখানে দেওয়া ছিল, সেটাই আমরা টেনে নিয়ে এসেছি। ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া ছিল, সেটাই আমরা এখানে টেনে নিয়ে এসেছি। পিক্টোরিয়াল ভিউ, আমি সার্কিটটা কিভাবে ইমপ্লিমেন্ট করেছি সেটাও এখানে দেওয়া আছে। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, যখন যা কিনবেন সেটার মানি রিসিট রেখে দিবেন, কেননা এই মানি রিসিটটা পরবর্তীতে কাজে লাগবে। কেননা আপনারা যখন এখানে দিবেন, এখানে এন্ট্রি দিবেন, তখন কিন্তু মানি রিসিট গুলো দেখে দেখে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। এটা কস্ট এফেক্টিভ হলো কিনা সেটা দিতে হবে। লিমিটেশনস এখানে দেওয়া আছে যে আমাদের এটার কাজে কি কি প্রবলেম আছে। ওই যে রিকমেন্ডেশন ছিল, ফিউচার রিকমেন্ডেশন 4 নাম্বার চ্যাপ্টারে, সেটাই আমরা এখানে দিয়ে দিলাম ফিউচার ওয়ার্ক হিসেবে। কনক্লুশন, কি করেছি, কিভাবে সার্কিটটা কাজ করছে, ওভারঅল একটা সিস্টেম নিয়ে আলোচনা। রেফারেন্স, কোথা থেকে এই জিনিসগুলো আমি কালেক্ট করেছি। থ্যাংক ইউ, প্রেজেন্টেশন শেষ। কিউএনএ, আমি টিচাররা আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে। এভাবে মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তাহলে বুঝতেই পারছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা ইটস এ ম্যাটার অফ ইট ডাজন্ট রিকোয়ার দ্যাট মাচ টাইম, ঠিক আছে। এটা ইটস এ ম্যাটার অফ 2 or 3 days, এর থেকে বেশি সময় লাগে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওভারঅল আগামী 4 মাসের কাজ নিয়ে আলোচনা। প্রথমেই আপনাদেরকে বলে দিই, বেসিক্যালি আমাদের যে প্রজেক্টের জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হয়, পার হেড 3000 টাকা করে। প্রজেক্টের ফিজ হচ্ছে পার হেড 3000 টাকা। পার হেড 3000 টাকা করে আপনারা জমা দিবেন। এর মধ্যে আমি কত পাবো, ভাইভা বোর্ড কত পাবে, ইউনিভার্সিটি কত পাবে, সমস্ত কিছু আমি বলে দিই। 3000 টাকার মধ্যে সুপারভাইজার পায় হচ্ছে 50%, অর্থাৎ আপনারা পার হেড 3000 টাকা করে জমা দিবেন, তার 50% 1500 টাকা আমি পাবো। অনেক স্টুডেন্ট ভাবে যে স্যারই তো 3000 টাকা পাইছে, 9000 টাকা জমা দিলাম, স্যার তো এক একটা প্রজেক্ট থেকে 9000 টাকা বিশাল টাকা পেয়ে গেছে। বিষয়টা তা না। 10% পায় হচ্ছে ভাইভা বোর্ড, যারা আপনাদের ভাইভা নিবে তারা, আর বাকি 40% ইউনিভার্সিটিতে জমা করবে। এটা ইউনিভার্সিটির ইনকাম। এবং এই টাকাটা আপনারা সুপারভাইজারকে দিবেন না, এই টাকাটা আপনারা দিবেন হচ্ছে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট সেকশনে। এবং এই টাকাটা প্রথমেই দেওয়া লাগে না, এই টাকাটা দেওয়া লাগে সুপারভাইজার যখন মানে একবারে ফাইনাল প্রেজেন্টেশনের দিন ধার্য করেন, সেই দিন আপনারা দিতে পারেন, কিংবা তারপরে দিলেও সমস্যা নেই। মোট কথা হচ্ছে রেজাল্ট, টিচার সুপারভাইজার রেজাল্ট জমা দেওয়ার আগে তাকে মূল বইটা এবং মানি রিসিপ্টটা জমা দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল বিষয় নিয়ে আলোচনা। এবার আমি আপনাদের একটা ডেমো বই দেখাই। আমার কাছে অনেকগুলো ডেমো বই আছে। একটা বই পড়ে গেছে নিচে। যেমন আমি একটা বই দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা রেক্সিনে বাধাই করা একটা বই আছে। ওরা বেসিক্যালি স্ক্যাডা এবং স্মার্ট গ্রিড সিমুলেশনের কাজ করেছে। এভাবে রেক্সিনে বাধাই করে বইটা জমা দিতে হয়। এবারে ফার্স্ট পেজের উপর যেটা থাকে সেটাই মূলত পেছনে থাকে। এটার ফরম্যাট সবই আমি আপনাদের দিয়ে দিব। বেসিক্যালি এটা নীল খেতে এই কাজটা করে, সবচেয়ে ভালো হয় নীল খেতে, সস্তায় করা যায় এবং নীল খেতে কাজগুলোও খুব সুন্দর করে, ঠিক আছে। এইভাবে আপনারা রেক্সিনে বাধাই করা বই আপনারা তৈরি করে জমা দিবেন। জমা দেওয়ার পর মূলত আপনাদের প্রজেক্ট রেজাল্ট সুপারভাইজার জমা দিবেন। এই হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট নিয়ে আলোচনা। আগামী 4 মাস আপনারা যে কাজ করবেন তার ডিটেইল আমি এই 1.5 ঘন্টায় আলোচনা করলাম। এখন আপনাদের কিছু যদি জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। একটা ব্যাপারে স্যার জানার ছিল যে আপনি প্রজেক্ট করছিলেন নাকি থিসিস করছিলেন, বা কি ধরনের প্রজেক্ট করছিলেন, এই ব্যাপারটা যদি একটু শেয়ার করতেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন আর কি। ভেরি গুড, ভেরি গুড। বেসিক্যালি প্রজেক্ট এবং থিসিস এই দুইটার মধ্যে আসলে পার্থক্য খুব সামান্যই। বিএসসি লেভেলে আসলে
থিসিস হয় না। যারা বলে বিএসসি লেভেলে থিসিস হয় তারা আসলে ভুল বলে। থিসিস বিষয়টা কি আসলে? থিসিসটা হচ্ছে যে যখন কোনো পেপার থেকে, অর্থাৎ কোনো কাজ থেকে কোনো পেপার পাবলিশ হয়, তখন সেটাকে আমরা বলি থিসিস। ঠিক আছে? এবং থিসিসে মৌলিক কিছু জিনিস আসলে আসে। ঠিক আছে? এখন থিসিসটা আসলে করা যায় না বিএসসি লেভেলে, এবং এটা বলেও লাভ নাই। আমার অনেক স্টুডেন্টরা বলে যে স্যার আমরা থিসিস করতেছি বা থিসিস করছি, তারা আসলে আলটিমেটলি সিমুলেশনের কাজ করতেছে। ইলেকট্রনিক হার্ডওয়্যার প্রজেক্টেও কিন্তু সিমুলেশন করতে হয়। যারা থিসিস বেস কাজ করে তাদের উদ্দেশ্য থাকে যে লম্বা একটা সময় নিয়ে তারা কাজ করবে, এবং তারা বেসিক্যালি এমএসসি করার জন্য, যারা বাইরে বিদেশে এমএসসি করার ব্যাপারে আগ্রহী, তারা সিমুলেশন বেসড বিভিন্ন কাজ করে, এবং এগুলো বাইরে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়। এবং এক দুইটা যদি পেপার থাকে তাহলে সেটা খুবই ভালো হয়। যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমার বিএসসি তে আমি বেসিক্যালি থিসিস করি নাই, আমি প্রজেক্ট করেছি। ঠিক আছে? আমি প্রজেক্ট করেছি, আমি থিসিস করি নাই। বিএসসি তে আমার কোনো পেপার পাবলিকেশন ছিল না। ঠিক আছে? আমি দুটা এমএসসি করেছি। আমার দুটা এমএসসির পেপার থেকে, আমার যে থিসিস পেপার ছিল, দুটা এমএসসি থিসিস পেপার থেকে আমার 6টা পাবলিকেশন হয়েছে। এমএসসি থিসিস পেপার থেকে 6টা পাবলিকেশন হয়েছে। বর্তমানে আমি পিএইচডি করছি, পিএইচডিতেও আমার এরকম দুটা পাবলিকেশন অলরেডি ইন লাইন আছে। তার মানে যখনই আমরা সুপারভাইজারের সাথে কাজ করি তখনই আসলে পেপার পাবলিকেশনের সুযোগ তৈরি হয়। তবে বিএসসি লেভেলে যদি পেপার থাকে সেটা হাইলি অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে যদি পেপার নাও থাকে সেটাও যে খুব ডিসক্রেডিট তা নয়। এখন আমরা টিচাররা খুব করে ইন্সপায়ার করি স্টুডেন্টদেরকে যে থিসিস করার জন্য, বিশেষ করে ডে ব্যাচে। মেহেদি, তোমরা যারা আছো, তোমার সাথে আমার যখন লাস্ট কথা হয়েছিল পরীক্ষা চলাকালীন, তখন আমি তোমাদের বলেছিলাম তোমরা কি করতে চাও। তখন তুমি আমাকে জানিয়েছিলে তোমরা প্রজেক্ট করতে চাও। ঠিক আছে? এখন তোমরা প্রজেক্ট করতে চাও বলেই প্রজেক্ট নিয়ে আলোচনা। তবে তোমরা যদি থিসিস বেস কাজ করতে চাও সেটাও আমি করাতে পারি, এবং আমি ফুললি কম্পিটেন্ট অথবা ক্যাপাবল বলতে পারি। ঠিক আছে? তাহলে ইট ডিপেন্ডস আপ টু ইউ। তবে যারা ডিপ্লোমা স্টুডেন্ট এখানে আছেন, আমার বাকি দুইটা প্রজেক্ট গ্রুপ, তাদেরকে অবশ্যই ইলেকট্রনিক প্রজেক্ট করতে হবে। তারা নিশ্চয়ই 6 মাস 8 মাস কিংবা 1 বছর ধরে থিসিস অথবা থিসিসের মতো পেপার পাবলিকেশনের কাজ তারা করতে পারবেন না, কেননা তারা চাকরি করছেন। সুতরাং এই হচ্ছে থিসিস এবং প্রজেক্ট নিয়ে বেসিক ডিফারেন্স অথবা বেসিক একটা ডিস্টিংশন, একটা লাইন টেনে দেওয়া। ঠিক আছে? আর কারো কোনো যদি কোয়েরি থাকে। মেহেদি, কি তোমার উত্তর পেয়েছো? আর কিছু জানার আছে? হ্যাঁ স্যার, পেয়েছি। মানে আপনি মাইক্রো কন্ট্রোলার বেসড কোনো প্রজেক্ট করছিলেন কিনা বা সেটার নাম কি ছিল, এটা আগ্রহ একটু জানার। আচ্ছা, আমি বেসিক্যালি ওয়াইম্যাক্স নিয়ে কাজ করেছিলাম। আমি কাজ করেছি হচ্ছে সিমুলেশন বেসড। আমি ওয়াইম্যাক্স, আমার প্রজেক্ট ছিল, বিএসসি প্রজেক্ট ছিল 2009-এ। আমি পাশ করেছি 2009-এ, বিএসসি করেছি। আমি 2008 থেকে কাজ শুরু করি। আমাদের আগের যিনি ভিসি ছিলেন সোবাহান স্যার, উনার আন্ডারে আমি কাজ করেছি। ওনার স্টুডেন্ট জাহাঙ্গীর আলম স্যার, উনার আন্ডারে আমি কাজ করেছি, এবং আমি ওয়াইম্যাক্স ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করেছি, এবং এটা পুরাটাই সিমুলেশন বেস ছিল। ফয়সাল আহমেদ স্যার, যিনি এখন পোস্টডক নিয়ে ইস্তোনিয়াতে আছেন, ওনার কাজটাও বেসিক্যালি সিমুলেশনের ছিল। বেসিক্যালি আমরা সিমুলেশনের কাজগুলোই করেছি। আমরা স্যার ডক্টর ফয়সাল আহমেদ স্যার নাকি? হ্যাঁ, আমি ফয়সাল ভাইয়ের কথাই বলছি। ডক্টর ফয়সাল ভাই, যিনি এখন পোস্টডক নিয়ে বাইরে আছেন। আমরা বেসিক্যালি সিমুলেশনের কাজটাই করেছি। ঠিক আছে? হার্ডওয়্যার বা ইলেকট্রনিক প্রজেক্ট করিনি আমরা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এটাও কিন্তু প্রজেক্ট, এটাকেও থিসিস বলা যাবে না। ফয়সাল ভাই কিংবা আমরা দুজন যেটা করেছি সেটাকে থিসিস বলা যাবে না, সেটাকেও প্রজেক্টই বলতে হবে। আর কারো কোনো কোয়েরি আছে কিনা? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না স্যার। ওকে, তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করছি
আমার যে 3টা প্রজেক্ট গ্রুপ এই সেমিস্টারে আমি পেয়েছি তাদেরকে নিয়ে আমি ভালো একটা কাজ করতে পারবো। আপনারা কি ভয় পাইছেন? না স্যার, আমাদের তো আত্মবিশ্বাস আছে স্যার। কিছুটা এরপর স্যার আপনার সহযোগিতা পেলে মানে সুপারভাইজার সিলেকশন নিয়ে অনেকটা হচ্ছে আমরা কনসার্ন থাকি স্যার, মানে কেমন সুপারভাইজারের আন্ডারে পড়বো প্রজেক্ট করার জন্য। বেসিক্যালি স্যার আপনি যখন সুপারভাইজার হিসাবে আমাদের সামনে আসছেন স্যার, তখন আমরা একটু খুশি হয়েছি আন্তরিকভাবে যে স্যার অনেক হেল্পফুল আমাদের। অবশ্যই স্যার অনেক করাও স্যার এটাও তো জানি, যেহেতু স্যার ক্লাস করছি আপনার। এবং স্যার অনেক করাও। ঠিক আছে জি স্যার, আপনি নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে অনেক কড়া, কিন্তু কোনো ব্যাপারে জানা থাকলে অবশ্যই হেল্প করুন। ওকে, একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে স্যার মানে আমরা 49 বি গ্রুপের যে 3 জন আছে স্যার ইভিনিং ব্যাচে, আমরা চাচ্ছিলাম যেন স্যার আপনার আন্ডারে আমরা প্রজেক্টটা করতে পারি, এবং আলহামদুলিল্লাহ আমরা কপাল গুনে আর কি পেয়ে গেছি স্যার আপনাকে। এখন কপাল থাকলে হবে না, এখন শুধুমাত্র আপনাদের গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, একই কথা বারবার বলতেছি। আমি জি স্যার, আসলে definitely তাই স্যার, চাই মানে স্যার আপনারা নিজেরা করেন, আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। ঠিক স্যার আছে, শুরুটা আমার যেহেতু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চেষ্টা প্রিভিয়াস হবে। প্রজেক্ট গ্রুপের সাথে কথা বলে দেখতে পারেন, আমি তাদের সাথে প্রত্যেকটা স্টেপে আমি তাদের সাথে হেঁটেছি। ঠিক আছে, তাদের সাথে প্রত্যেকটা স্টেপে হেঁটেছি। আমার প্রিভিয়াস প্রত্যেকটা প্রজেক্ট গ্রুপের সাথে কথা বলে আপনারা দেখতে পারেন। ওকে, হোয়াট এভার, আমার নিজেকে জাস্টিফাই করার কোনো প্রয়োজন নাই, আপনারা নিজেদেরকে জাস্টিফাই করবেন আমার কাছে। ঠিক আছে, সেটাই আমি চাই। এবং টাইম টু টাইম আমাকে ইনফর্ম করতে হবে। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে, আজকে 27 তারিখ, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আপনাদের 3টা প্রজেক্ট গ্রুপ থেকে 3 থেকে 4টা রিয়েলিস্টিক, নট ওভার অ্যাম্বিশাস, নট ওভার সিম্পলিফাইড, এরকম 3 থেকে 4টা প্রজেক্টের নাম আমি চাই আপনাদের কাছ থেকে। ঠিক আছে, চাওয়ার পরই আমি ফাইনালাইজ করব যে কে কি প্রজেক্ট করবেন। ঠিক আছে, তারপরেও বেসিক্যালি সবারই কিছু লিমিটেশনস থাকে। আপনারাও চাকরি করেন, পড়ালেখা করেন, তোমরা যারা ডে ব্যাচে আছো তোমরাও পার্ট টাইম চাকরি বাকরি করছো, সবকিছু নিয়েই আমি জানি, তোমাদের লিমিটেশনস এর কথাও জানি, আর তোমরাও জানো। আপনারা যারা কাজ করতেছেন আপনারাও দেখছেন যে শুভদীপ স্যার কতটা ব্যস্ত থাকেন। শুভদীপ স্যার একজন সিনিয়র টিচার, এবং তার পাশাপাশি শুভদীপ স্যারকে প্রাইম ইউনিভার্সিটিতে 26টা কমিটিতে কাজ করতে হয়। ঠিক আছে স্যার, এটা তো স্যার আমরা জানি, প্রত্যেকটা প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান হইলে আপনার উপর দায়িত্ব থাকে অনেক, এটা তো আমরা এগুলা আগে থেকেই বেসিক্যালি দেখে আসতেছি। সবকিছু নিয়েই আমি চেষ্টা করি এবং চেষ্টা করছি, তাতে আপনাদের উপর আমার ডেডিকেশন কোনো অংশে কমবে না। আপনাদের দায়িত্ব আলাদাভাবে, ঠিক আছে, বরাদ্দ করা থাকবে। আর যেহেতু ফিজিক্যালি ক্লাস শুরু হচ্ছে, এখন আশা করি আমরা মিসকন্টাক্ট হওয়ার কোনো সুযোগ নাই। প্রতি সপ্তাহেই একবার আপনাদের সাথে আমার দেখা হবে, আপনারা আমাকে ব্রিফ করবেন, চেষ্টা করবেন আমাকে যাতে আপনাদের খুঁজতে না হয়। যেমন 49 ব্যাচ আপনারা আমার সাথে ল্যাব করছেন, আপনারা দেখছেন যে আমি আপনাদের খুঁজে খুঁজে বেড়াই যে অমুকে অমুক ল্যাব দেয় নাই, অমুকে তমুক ল্যাব দেয় নাই, দাও আমাকে প্লিজ সাবমিট করো। বিষয়টা হচ্ছে এরকম যে মনে হচ্ছে গর্জটা আমার, আমি আপনাদের খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে আমি আপনাদের ল্যাব রিপোর্ট সাবমিট করলে আপনারা ভালো একটা নম্বর পাবেন, গর্জটা আমার। ঠিক আছে, এই কাজটা করা যাবে না প্রজেক্টে, এই কাজটা ইনশাআল্লাহ স্যার প্রজেক্টে এরকম করা হবে যাবে না। না, 49 বি গ্রুপ থেকে ইনশাআল্লাহ স্যার আমাদের যে এই তিনজন কাজটা আছে করা যাবে না। ঠিক আছে, স্যার, এরপরেও আমি কিছুটা আপনাদের খুঁজবো না, আপনারা আমাকে খুঁজবেন। ঠিক আছে, আমি আপনাদের জি স্যার। ফোন করে করে খোঁজ নিব না, আপনারা আমাকে ফোন করে করে খোঁজ নিতে হবে বা জানাইতে হবে, প্রোগ্রেস জানাইতে হবে। ঠিক আছে, ওকে, যাই হোক, আমরা শেষ করলাম আমাদের 1.5 ঘন্টারও বেশি সময়ের সেশন। আশা করি ভালো কিছু তৈরি করতে পারবো আমরা, এবং ভালো কিছু, সুন্দর কিছু করতে পারবো, তাড়াতাড়ি পাশ করে আপনারা বের হয়ে যেতে পারবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে 1 সপ্তাহ পরে। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলবো স্যার। ও রাশিদ সাহেব আছেন নাকি আপনি? স্যার আমি তো আপনার আপনি গ্রুপে আমার নাই। প্রজেক্ট গ্রুপে নাকি? আপনি কোন প্রজেক্ট নাই গ্রুপে? নাই স্যার, আমি আপনার প্রজেক্ট গ্রুপে নাই স্যার। তাহলে আমি আপনি শফিক আপনি স্যারের এখানে গ্রুপে স্যার। আসছেন কেন? আপনি আমার এখানে জয়েন করছেন কেন? স্যার একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য স্যার। স্যার অনেক আচ্ছা, অনেক কিছু জানতে পারলাম স্যার। স্যার তবে আচ্ছা। আমার নিজের ব্যাপারটা বলতেছি স্যার। আমি ওই ছোটবেলা থেকে হবি প্রজেক্ট অনেক করেছি স্যার, এবং সার্ভিসেও বেশ কিছু প্রজেক্ট কোর্স করেছি, যেমন মুভিং মেসেজ ডিসপ্লে, তারপরে রিমোটের মাধ্যমে স্ক্রিন খোলা, তারপরে এইভাবে ইউপিএস, আইপিএস, স্টেবিলাইজার, এগুলো স্যার আমি নিজে একবার সিসিবি থেকে পিসিবি করে সিমুলেশন করে সব অনেক প্রজেক্ট নিজে করেছি স্যার। এইটার জন্য আমার জন্য খুব একটা অ্যাডভান্স স্যার আর কি স্যার, এই ভার্সিটিতে এটা করা। জানি না কি আসে, কি করতে হয়, দেখা যাক স্যার।
ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। ওকে স্যার আপনি ওই স্যার যখন লেকচারটা শেয়ার করবেন তখন একটা প্রেজেন্টেশন, যে কোনো একটা প্রেজেন্টেশন আপনার ভালো লাগে পাওয়ার পয়েন্ট একটু শেয়ার করেন স্যার, রেফারেন্স পাবো স্যার। আমি আমার প্রজেক্ট গ্রুপকে দিয়ে দিব, ওরা আপনার সাথে শেয়ার করবে। কারণ স্যার, বেসিক্যালি আমি কিন্তু অথরাইজ না, কারণ আপনার সুপারভাইজারের মেথোডোলজি ডিফারেন্ট হইতে পারে। এক এক গুরুর কিন্তু এক এক নিয়ম, বুঝছেন? স্যার আমি গুরু জি, যখন স্যার। জি আলাদা স্যার, হবে, এটা একটা সবার প্রবলেমও স্যার ক্রিয়েট হয়ে আপনি যেতে আমার- পারে তো স্যার। দেখা যাচ্ছে বুঝছেন? মোটিভেটেড হয়ে গেছে স্যার আপনার কথা শুনে ভাইয়াটা। শুনেন, তাহলে- বেসিক্যালি গুরু কিন্তু আলাদা। গুরু স্যার যেহেতু গ্রুপটা আলাদা, আলাদা জানি স্যার। গুরু যেহেতু সমস্যা আলাদা, নাই, স্যার। গুরুর পদ্ধতিও কিন্তু আলাদা। ঠিক স্যার আছে? আপনি সবার টিচার স্যার, অসুবিধা নাই, সব না, না, গ্রুপেরই না। টিচার। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা দেখতে পারেন, কিন্তু ফলো করতে হবে সুপারভাইজার যা বলে তাই। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ভালো থাকেন, দেখা হবে। ওকে।